রাকিব, শেষ পর্যন্ত তুমি? আঙ্কেল বিশ্বাস করেন, আমি জানি না এই টাকা কীভাবে আমার ব্যাগে এলো। হ্যাঁ, টাকার তো হাত পা গজিয়েছে, তাই তোর ব্যাগে আসবে, চোর কোথাকার। তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? সি, আজ তুমি সত্যি প্রমাণ করে দিলে গ্রামের ছেলের জায়গা কখনো শহরে হয় না। আমি আঙ্কেলের কথা অনেক কষ্ট পেলাম। শেষ পর্যন্ত সে আমাকে ভুল বুঝলো। আমার চোখ দিয়ে পানি পড়ছে। চোখ মুছে বললাম, আঙ্কেল বিশ্বাস করেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি টাকা চুরি করিনি। থাক, আর কিছু বলতে হবে না। তুমি আমার পরিবারকে বাঁচিয়েছো, তাই তোমাকে আরেকটা সুযোগ দিলাম। এটাই তোমার শেষ সুযোগ, কিন্তু আর কখনোই আমার বিশ্বাস অর্জন করতে পারবে না। বলে আঙ্কেল রুম থেকে চলে গেল। তারপর রাইসা আমার কাছে এসে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলতেছে, আমার সাথে লাগার পরিণাম এখন হাড়ে হাড়ে বুঝবি। রাইসা কারোর ঋণ রাখি না, সুদে আসলে ফেরত দিয়ে দিলাম। বলে রাইসাও রুমে চলে গেল। তার মানে এসব রাইসার কাজ। আমার প্রতি আঙ্কেলের ঘৃণা জন্মানোর আসল উদ্দেশ্য। সেদিন আর ভার্সিটি গেলাম না। সবাই আমাকে ভুল বুঝলো। শেষে কিনা আঙ্কেল আমাকে ভুল বুঝলো। এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। যেহেতু রাইসার আমার এখানে থাকাটা পছন্দ না, তাই অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, আমি এই বাসা ছেড়ে চলে যাব। তাই যাওয়ার আগে একটা চিঠি লিখলাম। চিঠিটা বিছানার উপর রেখে দিলাম। যাওয়ার সময় আঙ্কেল আন্টি রুমে ঢুকে তাদেরকে একটু দেখে দুফোঁটা চোখের পানি ফেলে বাসা থেকে বেরোয় আসলাম। বড় আব্বু, আমি রাকিব ভাইয়াকে বিয়ে করব। রাতে খাবার টেবিলে বসে খাবার সময় সবে মাত্র অষ্টম শ্রেণীতে পড়া আমার চাচাতো বোন নিশির হঠাৎ করে এই কথা শুনে আমার গলায় যেন খাবার আটকে গেল। ওর এই কথা শুনে আমি কাশতে লাগলাম। তাড়াতাড়ি করে পানি খেয়ে অবাক ওর দিকে তাকালাম। শুধু আমিই না, আব্বু আম্মু, বড় আপু, চাচা চাচি সবাই নিশির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই পিচ্ছি মেয়েটা বলে কি? অষ্টম শ্রেণীতে পড়া পিচ্ছি মেয়ে নাকি আমাকে বিয়ে করবে? তারপর আব্বু বলল, কি কইছো নিশা আম্মু? বুঝিনি। জি বড় আব্বু, আমি রাকিব ভাইয়াকে বিয়ে করব। তুমি তো কেবল অষ্টম শ্রেণীতে পড়ো আম্মু। আগে বড় হও, তারপর দেখা যাইব কেমন। তাহলে কথা দেন, রাকিব ভাইয়াকে আমার সাথেই বিয়ে দিবেন। আচ্ছা আম্মু, দিব। এখন খাও। পিচ্ছি নিশির কথা শুনে সবাই মুচকে হাসছে, কিন্তু আমি মাথা নিচু করে আছি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কোনো রকম খাবারটা খেয়ে আমার রুমে চলে আসলাম। ওহ, চলুন আগে আপনাদেরকে পরিচয়টা দিয়ে নিই। আমি রাকিব, বাসা বগুড়ায়। বগুড়া জেলায় শান্তিপুর নামে একটা গ্রামে থাকি। এখানকার গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করে শহর থেকে এইচএসসি পাশ করছি। অনার্সে ভর্তির জন্য অপেক্ষায় আছি। আর যে আমাকে বিয়ে করতে চাইলো, ওর নাম নিশি। আমার আব্বু আর নিশির আব্বু দুই ভাই। আমরা যৌথ পরিবার। আমার আব্বুর দুই সন্তান, আমি আর আমার বড় আব্বু রেখা। আর নিশির আব্বুর এক সন্তান, নিশি একাই। এই পরিবারে নিশি সবচেয়ে ছোট, তাই সবার আদরেরও। তাই শত ভুল করলেও কেউ কিছু বলে না। নিশি গ্রামের স্কুলে পড়াশোনা করে, সবেমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রী। গ্রামে আমাদের বড় হয়ে ওঠা। আপনাদের পরিচয় দিতে দিতেই নিশি এসে আমার রুমে হাজির। কি ব্যাপার, তুই এখানে? এই নাও, বড় আম্মু দুধ দিয়ে পাঠালো। ও আচ্ছা, রাখ এখানে। নিশির দুধ টেবিলে রেখে দিল। খাবার টেবিলে কি উল্টাপাল্টা কথা বলছিলি? উল্টাপাল্টা বলবো কেন, যা সত্যি তাই বলেছি। মানে? মানে আমি আমি তো তো কি কি আমি করছিস? স্পষ্ট করে বল। আমি তোমাকে ভালোবাসি। যখন থেকে ভালোবাসা বুঝি না, তখন থেকে ভালোবাসি। একদম সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি। ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। এই পিচ্চি মেয়েটা বলে কি সেই ছোটবেলা থেকে নাকি ভালোবাসে? মনে হয় এখন কত বড় হয়ে গেছে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? আমার কথার উত্তর দাও। তুই ভালোবাসার কি বুঝিস রে? আমি অনেক কিছুই বুঝি। আমার বয়স জানিস? তোর থেকে কত বড় আমি জানিস? সমস্যা নেই, আমি জানি ছেলেদের বয়স মেয়েদের থেকে একটু বেশিই লাগে। এখন বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা? আমি জানি তুমিও আমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসো। তুই গেলি এখান থেকে বলে আমি খাট থেকে উঠতে লাগলাম। আর আমার ওঠা দেখেই নিশে এক দৌড়ে আমার রুম থেকে চলে গেল। আমি দৌড় দেখে মুচকে হাসলাম। আসলে পিচ্চিটাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু ওকে কখনো বলিনি। বললেও মাথায় উঠে যাবে। চাচা চাচিও আমাকে অনেক পছন্দ করে। যাই হোক, রাতে একটু ফেসবুকিং করলাম, ইমেল চেক করলাম। দেখি ঢাকা ভার্সিটিতে আমার অনার্সের অ্যাডমিশনের মেল আসছে। অনেক খুশি হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে চমকে গেলাম, কারণ দেখি নিশি আমার বিছানায় বসে আমার দিকে এক প্রাণে তাকিয়ে আছে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। কিরে নিশি, এত সকালে তুই আমার রুমে কেন? আর এভাবে তাকিয়েছিস বা কেন? আসলে আমি তোমাকে ডাকতে আসছিলাম, কিন্তু তুমি এমনভাবে ঘুমাইছিলে, শুধু দেখতে থাকারই ইচ্ছে হলো, তাই আর কি কি ডাকিনি। হয়েছে, আর দেখতে হবে না। পাক না পিচ্ছি,
যা এখান থেকে, আমি ফ্রেশ হব। যাচ্ছি, এত ধমকাইতে হবে না। যাওয়ার সময় নিশি আবার পেছন ফিরে বলল, ওই ভাইয়া, কি? একবার বউ বলো না। তুই গেলি এখান থেকে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার এই কথা শুনেই নিশি এক দৌড়ে আমার রুম থেকে চলে গেল। ওর কথা শুনে শুধু মুসকে মুসকে হাসতে থাকলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নিশি আমার পাশে বসলো। আমি নাস্তা খাচ্ছি আর নিশি চুপচাপ আছে। চাচি নিশিকে জিজ্ঞাসা করলো, নিশি খাচ্ছিস না কেন? রাকিব ভাইয়ার হাতে খাবো। কি? আমি পারবো না। দিতে হবে না, আমিও খাবো না, আমি গেলাম। রাকিব দে না একটু খাইয়ে। আমি আব্বুর কথা ফেলতে পারি না, তাই আব্বুর কথায় নিশিকে নিজের হাতে খাওয়াতে লাগলাম। নিশি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমি ওর চোখের দিকে বড় বড় করে তাকালাম। ও চুপ হয়ে গেল। খাওয়ার মাঝখানে হঠাৎ আমার আঙ্গুলে নিশি কামড় বসিয়ে দেয়। ওহ, সরি সরি। আব্বু, আমি আর খাইয়ে দিতে পারবো না, শয়তানি কামড় দিয়েছে। বললাম তো সরি। আমাদের এরকম কাণ্ড দেখে আব্বু, আম্মু, চাচা, চাচি সবাই মুচকে হাসছে। খাওয়ানো শেষে আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে খাওয়া শেষ করে সে ঘুমাইছি। ঘুম ভাঙলো নিশির ডাকে। রাকিব ভাইয়া, এই রাকিব ভাইয়া, ওঠো না প্লিজ। কি হয়েছে? আমি এখন উঠতে পারবো না। অলস ছেলেদের মতো সারাদিন পড়ে থেকে ঘুমাও কেন? কি বলবে তাড়াতাড়ি বলে বিদায় হ। ঘুরতে যাব, ওঠো এখন। আমি যেতে পারবো না। না গেলে কিন্তু আমি বড় আব্বুকে ডেকে আনবো। সবসময় এমন ভয় দেখাস কেন? সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে ঘি ওঠে সেটাই নিশি ভালোই জানে। বেশি কথা না বলে যা, রেডি হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে নেই। শোনো, কি? কালো পাঞ্জাবি পরবা। কেন? ওইটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগে। হয়েছে, যা ভাগ। তারপর নিচে চলে গেল রেডি হতে। আর আমি ফ্রেশে ওর কথা মতো কালো পাঞ্জাবি পরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তারপর চাচিকে বললাম, চাচি, নিশি নাকি ঘুরতে যাবে, ও কি রেডি হয়েছে? আমি তো রান্না করছি, কেমনে বলবো? তুই গিয়ে দেখ রেডি হয়েছে কিনা। তারপর আমি নিশির রুমে গিয়ে দেখি নিশি শাড়ি পরতেছে। ওকে দেখে আমার চোখ কপাল উঠলো, কারণ শাড়ির অনেকটা নিচে পড়ে আছে, তাই নাভিসহ পুরো পেটের অংশ দেখা যাচ্ছে। আর ও শাড়ি পরার বৃথা চেষ্টা করছে। আমি রুমে ঢুকে এক প্রকার বোকা বনে চলে গেলাম। নক করে ঢোকা উচিত ছিল। সরি। সরি কেন? নক করে ঢোকা উচিত ছিল। আর তোকে এভাবে দেখলাম তাই সরি। আরে সমস্যা নেই, তুমিই তো, আর তো কেউ দেখেনি। আমি তো তোমাকেই বিয়ে করব, আর বিয়ের পর তো। নিশি, কি বলছিস সেগুলো? বড্ড পেকে গেছিস কিন্তু। তোমার কাছে একটু পাকলে কিছুই হবে না। বেশি পাকনামা না করে শাড়িটা ঠিকভাবে পরে আয়। আমি বাইরে অপেক্ষা করছি। দেখছো না শাড়ি পরতে পারছি না, একটু পরিয়ে দাও না প্লিজ। তো তোকে পাকনামা করে শাড়ি পরতে কে বলেছে? তুমি কালো পাঞ্জাবি আর আমি কালো শাড়ি, দুজনকে অনেক মানাবে, তাই পরতেছি। ওহ, এবার বুঝলাম কালো পাঞ্জাবি কেন পরতে বললো। কি হলো, পরিয়ে দাও না। আমি পারবো না। ঠিক আছে, দিতে হবে না, যাও। রাতে আমাকে খাওয়ার কথা বলে সেটাও দেখবো। নিশে অনেক জেদে মেয়ে। যদি বলে এটা করবে, তাহলে সেটা করেই ছাড়ে। আর রাগ করে থাকলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর অসুস্থ হয়ে পড়ে। তাই আর কি করার, ওকে শাড়ি পরাতে লাগলাম। শাড়ি পরানোর শেষ পর্যায়ে কুচিগুলোর হাতে দিয়ে বললাম, নে ধর, এটা গুজে চুপচাপ বাইরে আয়। না, কোথাও যাওয়া নেই তোমার, পুরোটা যখন পরিয়েছ এটাও তুমিই গুজে দাও। তুই কি পাগল? হ্যাঁ, তোমার জন্য। এসব ডায়লগ কোত্থেকে জোগাড় করিস যে আল্লাহই জানে। বেশি কথা না বলে গুজে দাও। তারপর শাড়ির কুচিগুলোর পেটের ওখানে গুজে দিলাম। গুজে দেওয়ার সময় ওর নাভিতে আমার হাতের স্পর্শ খেয়েও যেন কেমন কেঁপে উঠলো। আর আমার মধ্যেও কেমন যেন অনুভূতি কাজ করলো। নিশে আমাকে সাথে সাথে জড়িয়ে ধরলো। এখন আমি আর কিছু বললাম না। এভাবে কিছুক্ষণ থাকার পর বললাম, চল এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো। দাঁড়াও আম্মু, আর বড় আম্মুর থেকে শুনি আমাকে কেমন লাগছে। মনে মনে বললাম, মেয়েরা পারেও বটে। আম্মু, বড় আম্মু, বড় আব্বু, আমাদের দুজনকে কেমন লাগছে? সবাই মুচকে হাসলো। তারপর আম্মু বলল, খুব সুন্দর লাগছে নিশি মামুনি। তা কই যাচ্ছ তোমরা? আমরা একটু ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায়। ওকে বড় আব্বু। রাকিব ভাইয়া, চলো। বলেই নিশি সবার সামনে আমার হাতের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে চলতে শুরু করলো। এই কাণ্ড দেখে সবাই আবারও হাসলো। তারপর আমরা গ্রাম থেকে একটা মেঠো পথ দিয়ে হেঁটে যেখানে গেলে গাড়ি পাওয়া যায় ওখানে গিয়ে দাঁড়ালাম। একটা রিক্সা ডাক দাও। ঠিক আছে। তারপর একটা রিক্সা নিলাম। নিশি বলল সে নাকি পার্কে যাবে। তারপর ওকে পার্কে নিয়ে এলাম। অনেক কিছু ওকে খাওয়ালাম আর অনেক জায়গায় ঘুরলাম। ও আমার ক্লোজ হয়ে অনেক সেলফি তুললো। প্রায় সন্ধ্যা নেমে আসছে। নিশি, এখন কিন্তু আমাদের বাড়ি ফেরা উচিত। ঠিক আছে, চলো। তারপর আবার একটা রিক্সা নিলাম। আমি ওর থেকে একটু দূরে বসে আছি। তারপর সে বলল, ভাইয়া, তুমি আমার থেকে এভাবে দূরে বসেছো কেন?
এমনি। কাছে এসে বসো বলছি। না। না বসলে আমি কিন্তু চিৎকার করব। পিচ্ছি মানুষ কখন কি করে আল্লাহ জানে, তাই রিস্ক নিলাম না। ওর কাছে গিয়ে বসলাম। আমি কাছে গিয়ে বসতেই ও আমার হাতের মধ্যে হাত রেখে কাঁধে মাথায় এলিয়ে দিল। আমি আর কিছু বললাম না। হঠাৎ করে ও বলে উঠলো, এই মামা, রিক্সা থামান। তোর আবার কি হলো? ভাইয়া, ওই দেখো হাওয়া মিঠাই, আমি ওইগুলো খাবো, চলো কিনে দিবা। তোর বাচ্চা মেয়ে এখনো যাবে না? না, তুমি চলো তো। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু দাঁড়ান, আমরা আসছি। তারপর রাস্তার ওপারে গিয়ে নিশিকে হাওয়াই মিঠাই কিনে দিলাম। ও বাচ্চাদের মতো করে খেতে লাগলো। হঠাৎ আমার স্কুল ফ্রেন্ড রিমির সাথে দেখা হলো। কিরে রাকিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কোনো খবরই নেই, কি করো আজকাল? এই তো অনার্সে অ্যাডমিশন নেব। সবার সাথে যোগাযোগ আছে, শুধু তোমার সাথে নেই। তোমার নাম্বারটা দাও তো। এতক্ষণ রিমির সাথে কথা বলাতেই নিশির দিকে খেয়ালই করিনি। নিশির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। চোখগুলো লাল হয়ে গেছে। আমি নাম্বার দেওয়ার আগে নিশি বলে উঠলো, কেন নাম্বার নেবেন? কেন আবার? ও আমার বন্ধু। ছেলে দেখলেই নাম্বার নিতে মন চায়? নিশি থাম। তুমি চুপ করো, বাসায় চলো, বড় আব্বুকে কি বলা লাগে দেখো। রাকিব, এটা কে? আর বউ। কি? রাকিব, তুমি কবে বিয়ে করেছো? সেটা তোকে বলতে হবে? ভালোভাবে ব্যবহার করো, খারাপ ব্যবহার করছো কেন? খারাপের দেখছোসটা কি? এখন না গেলে তার চেয়েও বেশি দেখাবো, ওয়েট। বলেই নিশি একটা লাঠি হাতে নিল। লাঠি হাতে না দেখেই রিমি ভয়ে পালালো। আমি শুধু দাঁড়িয়ে থেকে এতক্ষণ ওদের সিনেমা দেখছিলাম। তারপর নিশি আমাকে এসে বলল, মেয়ে দেখলেই কথা বলতে আর নাম্বার নিতে মন চায়? আমি তো আগে কথা বলিনি, ওই তো বলল, আর নাম্বারও তো দেয়নি। বাসায় চলো আগে, বড় আব্বুকে কি বলা লাগে দেখো। এই না প্লিজ। তাহলে কানে ধরে সরি বলো। আমি পারবো না। বলো না, আমি বড় আব্বুকে বলে দিব। এই না, কানে না তুললে হয় না? না হয় না, এরপর যাতে এই ভুল না হয় সেজন্য ধরতেই হবে। কি আর করার, কানে ধরে বললাম সরি। এখন বলো, আমি ছাড়া আর অন্য মেয়ের সাথে কথাও বলবে না আর তাকাবেও না। ঠিক আছে বলবো না, তাকাবো না। এখন কি কান ছাড়তে পারি? ছাড়ো আমার কিউট বটটা। পাকনামা বন্ধ কর আর বাসায় চল, সন্ধ্যা হয়ে এলো। চলো। তারপর আমি আর নিশি আবারও রিক্সায় উঠে চলতে লাগলাম। নিশি আমার কাঁধে মাথা রাখলো। রিক্সা থেকে নেমে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ততক্ষণে বাইরে অন্ধকার নেমে গেছে। গ্রামের সন্ধ্যার পরিবেশটা অনেক শান্ত লাগে, অনেক ভালো লাগে। উঠানে দাঁড়াতেই মৃদু বাতাসে মনটা একদম ভালো হয়ে গেল। গ্রামের সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক, প্রকৃতির নীরবতা যেন গ্রামটা কর্ণভাবে মাতিয়ে রাখে। আমি মূলত বাইরে সিগারেট খাওয়ার জন্য বের হয়েছি, কারণ রুমে খেলেই নিশি টের পেয়ে আব্বুকে বলে দেবে, আর আব্বুকে বলে দিলেই আমার 12টার খবর হয়ে যাবে। তাই বাইরে এসে সিগারেটে একটা সুখ টান দিলাম। কিন্তু টানটা সুখের না দুঃখের সেটা একটু পরে টের পেলাম। সুখ টান হলেও সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমার ক্ষেত্রেও তাই হলো। কারণ সিগারেট টান দিয়ে পিছনে ঘুরতেই দেখি নিশি পিছনে দাঁড়িয়ে আছে। আমি নিশির দিকে তাকাতেই ও আমার দিকে রাগি চোখে বড় বড় করে তাকালো। ওর তাকানো দেখে আমি ভয় পেয়ে গেলাম, আজ আমারে খাইছে। তারপর নিশি রাগে গলায় বলল, ভাইয়া এসব কি? কি 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 শোনা বোন? নিশি আমার কথা শুনে আরো রেগে গিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ওই, কে তোর বোন? কিসের বোন? কেন, আপন চাচাতো বোন। খবরদার, বোন বললে খবর আছে। আমি কারো বোন না। আর খারাপ ছেলেদের সাথে মিশে সিগারেট খাওয়া হচ্ছে তাই না? দাঁড়াও, এক্ষুনি বড় আব্বুকে ডাকছি। এই না প্লিজ, তুই যা বলবি তাই করব। প্লিজ আব্বুকে কিছু বলিস না, তাহলে আব্বু আমাকে মেরেই ফেলবে। যা বলবো তাই করবে। এভাবে বলছিস কেন? আগে বলো না, যা বলবো তাই করবে। হ্যাঁ বল, কি করতে হবে? ঠিক আছে, আমাকে শক্ত করে তোমার বুকে জড়িয়ে ধরো। আমি ওর এই কথা শুনে অবাক হলাম। পিচ্চি মেয়ে বলে কি? তারপর আবারও বলল, কি হলো, ধরো। বেশি পাক না হয়েছিস। তুমি ধরবে কি না বলো। না পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি বড় আব্বুকে ডাকছি। এবার এদিকে ব্ল্যাকমেল করার ওস্তাদ। থাক, আর ন্যাকামো করে ডাকতে হবে না, ধরছি। আমার কথা শুনেও লজ্জা পেল। তারপর আমি ওর কাছে গিয়ে আস্তে করে ওকে জড়িয়ে ধরলাম। নিশে আমার বুকে কান পেতে চুপচাপ আমার হৃদস্পন্দন শুনতে লাগলো। ওকে জড়িয়ে ধরার সাথে সাথে আমার অনেক ভালো লাগা কাজ করছিল। এভাবে জড়িয়ে ধরে 5 মিনিট থাকার পর ওকে ছেড়ে দিলাম। হয়েছে তোর? এবার খুশি? না, হয়নি। আবার কি? আর একটা ছোট্ট আবদার। কি? এবার কিস করো। কি? উফ, তুমি কি শোনো না? কিস করো।
থাপ্পড় কোন দিকে খাবি? তুই কিসের কি বুঝিস? আমি অনেক কিছু বুঝি। আমি ওর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে আছি। পিচ্ছি পাকনা দেখেছি, এতটা পিচ্ছি পাকনা কখনো দেখিনি। কি হলো, করবে কি না? না, পারবো না। ঠিক আছে, কইরো না। বড় বলার আগে আমি ওর মুখ চেপে ধরলাম। কী ভাবছেন, হাত দিয়ে? আরে না, বড় আব্বু বলার আগেই আমি আমার ঠোঁট দিয়ে ওর ঠোঁট চেপে ধরলাম, মানে কিস করলাম। আমার ঠোঁটের স্পর্শ পেয়েই নিচে আচমকায় চমকে ওঠে আর সাথে সাথে কেঁপে ওঠে। আমি ছেড়ে দিতে চাইলেও নিশি কোনো মতেই আমার ঠোঁট ওর থেকে আলাদা করতে দিচ্ছে না। এভাবে আরও 5 মিনিট থাকার পর জোর করে নিশির থেকে নিজেকে ছাড়ালাম। ছাড়ার পর নিশি আর আমি দুজনে হাঁপাতে লাগলাম। কিছুক্ষণ পর নিশি আমাকে বলল, ভাইয়া কেমন টেস্ট লাগলো? খুব পাকনামা হয়ে গেছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। বলে ওকে একটা তাড়া দিলাম আর ও তাড়া খেয়ে এক দৌড়ে বাসার ভেতরে চলে গেল। আমি কিছুক্ষণ বাইরে থেকে বাসার ভেতরে চলে আসলাম। তারপর সরাসরি আমার রুমে গেলাম। এসে ফেসবুকিং করছিলাম। একটু পর রাতের খাওয়ার জন্য নিশে এসে ডেকে গেল। খাওয়ার সময় আমার পাশে আবার বসলো। এসে আমাকে বলল, ভাইয়া আমি তোমাকে খাইয়ে দেই? ওর কথা শুনে সবাই মুচকি হাসছে। কেন, আমার হাত নেই? আমি কি খেতে পারবো না? প্লিজ দেই না। এত করে বলছে, খেতে তোর কি সমস্যা? সবসময় আব্বু ওর সাপোর্ট নেই কেন জানি না। ঠিক আছে দে। তারপর নিশি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। খাওয়ার সময় হঠাৎ আমি একটা কথা বললাম, যেটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। কারণ কথাটি হলো, আব্বু আমি কাল ঢাকা যাচ্ছি। কেন? আমার ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে, গতকালই মেল এসেছে। সে কি কালকে যেতে হবে? হ্যাঁ চাচি, কালকে যেতে হবে। ওখানে থাকবি কোথায়? তোর তো অনেক কষ্ট হবে। ও আমি ম্যানেজ করে নেব, ওগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তারপর আবার সবাই খাওয়া দাওয়া শুরু করলো। নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার যাওয়ার কথা শুনে ওর অনেক মন খারাপ, কিন্তু কি করব, আমার তো যেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গেলাম। আমি রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখি নিশি আমার রুমে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি তো থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরে নিশি, কাঁদছিস কেন? আমি তোমাকে যেতে দিব না। আরে আমি তো একেবারে চলে যাচ্ছি না, পড়াশোনা করতে যাচ্ছি। পড়াশোনা শেষ করে আবার ফিরে আসবো তো, আর ছুটি পেলে এসে ঘুরে যাব। তবুও আমি তোমাকে যেতে দিব না। পাগলামো করিস না, ছাড় আমাকে। তুমি কেন বোঝো না? কি বুঝি না? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। ঠিক আছে, তুই আর একটু বড় হ, আর আমি পড়াশোনা শেষ করে আসি, তখন এসে তোকে বিয়ে করব। এবার খুশি? তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিতেছো, আমি জানি। না সত্যি। সত্যি। হুম। ওখানে গিয়ে অন্য মেয়েদের দিকে যেন না তাকানো হয়। আচ্ছা বাবা, তাকাবো না, এখন যা, আমার অনেক গোছগাছ বাকি আছে। আমি করে দেই প্লিজ। আচ্ছা ঠিক আছে দে। তারপর নিশে আমার জামা কাপড়গুলো প্যাক করতে লাগলো সুন্দর করে। আমি শুধু ওর দিকে তাকিয়ে দেখছি। কিছুক্ষণ পর প্যাক করা হয়ে গেলে বললাম, এখন তো যা, আমি ঘুমাবো। আজকে তোমার সাথে আমি ঘুমাই? তুই কি পাগল হয়ে গেছিস? যা বলছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর নিশে আমার রুম থেকে চলে গেল। 2 দিন আগেই সেভ করেছি, তাই সেভ করলাম না। ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই গ্রামে বাইরের ফ্রেশ হাওয়া খেতে এলাম। গ্রামের সকালটা এত সুন্দর লাগে যা বলার বাইরে। যারা গ্রামে থাকে তারাই শুধু এর মর্ম বুঝতে পারে। প্রাতঃভ্রমণ করে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। সকাল থেকে বিকাল পর্যন্ত নিশিকে সময় দিলাম আজ। আমার গাড়ি রাতে, কিন্তু শহরে আগে পৌঁছাতে হবে, তারপর গাড়ি ধরতে পারবো। তাই বিকেলে রওনা দিতে হলো। আমাকে গাড়ি তুলে দিতে আব্বু, চাচু আর নিশি সাথে এসেছে। বিদায় নেওয়ার সময় আম্মুর চাচু অনেক কান্না করেছে। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আব্বু আর চাচু একটু সামনে, আমি আর নিশি একটু পেছনে, দুজনেই চুপচাপ হয়ে আছি। হঠাৎ নিশি বলে উঠল, রাকিব ভাইয়া বল। প্লিজ আমাকে ভুলে যেও না। এভাবে বলছিস কেন? এমনি মনে হলো তাই। আচ্ছা তোর জন্য কি আনবো বল? যা চাই তাই দিবে? বল কি চাস। সত্যি? এরকম করছিস কেন, বল না কি চাস। তুমি শুধু তোমাকে নিয়ে আসবে। মানে? মানে যেভাবে চাইতেছো আমি চাই সেভাবেই ফিরে আসো। শুধু এতটুকুই? আমার কাছে এটাই অনেক বড়। আমি শুধু অবাক হয়ে ভাবছি, এত ছোট মানুষ এত হার্ট টাচিং কথা কেমনে বলে। তারপর নিশি বলল, কি হলো, চুপ কেন? না এমনি। ওকে কথা দিলাম, নিয়ে আসবো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে যেখানে গাড়ি পাওয়া যায় সেখানে এসেই আব্বু চাচু এক রিক্সা উঠলো। আমি আর নিশি আরেক রিক্সা নিলাম। নিশি আজকেও আমাকে ধরে বসলো। আজকে আর আমি বাধা দিলাম না। অবশেষে পৌঁছে গেলাম বাস টার্মিনালে। এখান থেকে আমাকে একাই যেতে হবে। আব্বু আর চাচুর থেকে বিদায় নিলাম। ওনার একটু দূরে দাঁড়িয়ে আছে আর নিশি আমার কাছে আছে। তারপর নিশিকে বললাম, আচ্ছা যাই তাহলে নিশি,
ভালো থাকিস, নিজের যত্ন নিবি। যাবে তাহলে? যেতে মন না চাইলেও তবুও যে যেতে হবে। ওকে, ভালোভাবে যেও, নিজের যত্ন নিবে। ওকে বাই। বাই। তারপর আমি ঘুরে চলে আসতেছি, প্রায় গাড়ির কাছাকাছি চলে আসছি। এমন সময় নিশি আবার ডাক দিল পেছন থেকে। রাকিব ভাইয়া! আমি হাঁটা বাদ দিয়ে থমকে দাঁড়ালাম, যে নিশি এভাবে আবার ডাকতেছে কেন, কি হলো আবার ওর? এসব ভাবতে ভাবতে যখনই সামন থেকে নিশির দিকে ঘুরে তাকাবো, তখনই নিশি দৌড়ে এসে আমাকে জোরে ধরে খুব জোরে জোরে কান্না করতেছে। কান্না করতে করতে আমার শার্টটাই ভিজিয়ে দিয়েছে। নিশির এই অবস্থা দেখে আমি বললাম, আরে পাগলি, কি হয়েছে? এভাবে কাঁদতেছিস কেন? না, আমি তোমাকে যেতে দিব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে পাগলি, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমি তো আবারও আসবো। তারপরেও? ওকে বাবা, এখন তো কান্নাটা থামা, আর মুখটা একটু উপরে ওঠা তো। কেন? দেখবো তুই কান্না করলে তোকে কেমন দেখা যায়। আমার কষ্ট হচ্ছে আর তুমি মজা নিতেছো, তাই না? আরে না, তোর কষ্ট হলে তো আমারও কষ্ট হয়। কষ্ট হলে তো আর এই কথা বলতা না। সরি, এখন একটু কান্নাটা থামিয়ে তোর মুখটা উপরে তোলতো। তুললাম, বলো কি বলবে। নিশি যখন এই কথাটা বলল, তখন আমি ওর কপালে একটা ছোট্ট করে ভালোবাসার স্পর্শ রেখে দিলাম। আর নিশি আমার এই স্পর্শ পেয়ে ও চোখ দুটো বন্ধ করে ফেললো। মনে হলো ওর ভিতর দিয়ে কারেন্ট বয়ে গেল। নিশি আমার মাথাটা ধরে ওর কপাল থেকে নামিয়ে ধীরে ধীরে আমার মাথাটা উপরে তুলে ওর মুখের সামনে ধরলো। নিশির শ্বাস প্রশ্বাস আমি সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছি। নিশির নিঃশ্বাসের গতিটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ও আমার মাথাটা ধীরে ধীরে ওর মুখের কাছে নিয়ে যাচ্ছে। আমি কিছুটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি। নিশির চোখটা ধীরে ধীরে বন্ধ করছে। আমি বুঝতে পারলাম নিশি আমার নেশায় পাগল হয়ে গেছে। তাই আমি নিশির মাথায় হাত দিয়ে ওর মুখটা ধীরে ধীরে আমিও কাছে টানতেছি। যখনই প্রায় দুজনের মুখের কাছাকাছি, তখনই নিশির চোখ দুটো বন্ধ করা অবস্থায় আমার ঠোঁটে ওর ঠোঁট লাগিয়ে দিল। আর যখনই ওর ঠোঁট আমার ঠোঁটে পড়লো, তখনই আমার সারা শরীরে কেমন যেন একটা করে উঠলো। আর এই সময় আমি ওর ঠোঁটগুলো আমার ঠোঁট দিয়ে আরো জোরে চেপে ধরলাম। নিশিও কেমন যেন পাগলের মতো করে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে খুব জোরে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি নিজে নিশিকে ডাক দিলাম, নিশি, এই নিশি। নিশি নিশ্চুপ। আর এই পাগলি ছাড় এখন। আর এই পাগলি, আমাকে তো চলে যেতে হবে। না গেলে হয় না? আরে পাগলামো করিস না তো, ছাড় এখন। নিশি আমাকে ছেড়ে দিয়ে বলল, ভালোভাবে যাবে আর পৌঁছে ফোন করবা। ওকে ভাই, তুই চলে যা এখন। না, আগে তুমি যাও, তারপর আমি। না, আগে তুই যা। না, আগে তুমি যাও। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। তারপর আমি এসে গাড়িতে বসলাম এবং গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। রাস্তার মাঝপথে আমার পাশের সিটের ভাইটা বলে উঠল, ভাই উনি কি আপনার বউ? না, তাহলে? আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে। তাহলে বিয়ে করছেন না কেন? করবো তো। কবে করবেন? পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে বিয়ে করব। শুভ কামনা রইল ভাই। ধন্যবাদ। ভাইয়ের সাথে গল্প করতে করতে রাতে যে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। খুব ভোরে গাড়ি ঢাকা এসে পৌঁছালো। এই প্রথমবারের মতো ঢাকা শহরে এলাম। গ্রাম থেকে কখনো এরকম শহরে আসা হয়নি। অনেক আশা নিয়ে ঢাকা শহরে পা রাখলাম। তারপর বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে ঢাকা ভার্সিটিতে এলাম। প্রথমবারের মতো ঢাকা ভার্সিটি নিজের চোখে দেখলাম। অনেক স্বপ্ন ছিল এই ভার্সিটিতে পড়ব। আজকে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। খুব ভালো লাগছে। কিন্তু ভার্সিটিতে প্রবেশ করতেই কেন জানি না আমাকে দেখে সবাই দূরে দূরে সরে যেতে লাগলো। আর সাথে নাকও ছিটকাচ্ছে। হয়তো গ্রামের ছেলে বলে এমন করছে। তাদের গায়ে অনেক দামি দামি পোশাক দেখে বোঝা যাচ্ছে তারা অনেক বড় লোক ঘরের সন্তান। একটা ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া প্রিন্সিপালের রুমটা কোন দিকে একটু বলবেন? ছেলেটি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে হাত দিয়ে দেখিয়ে উত্তর দিল, ওকে ধন্যবাদ ভাই। তারপর আমি মাথা নিচু করে গুটি গুটি পায়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? আসো। ধন্যবাদ স্যার। কে তুমি? স্যার নতুন অ্যাডমিশন নিয়েছি, এই যে আমার অ্যাডমিশন লেটার। স্যার অ্যাডমিশন লেটার দেখে বললেন, তুমি কোথায় থেকে এসেছো? স্যার আমি বগুড়া থেকে এসেছি। ও আচ্ছা, তোমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাহলে যাও ক্লাসে যাও। স্যার আরেকটা কথা। কি বলো? ছাত্র হলে একটা রুম পেলে খুব ভালো হতো স্যার। এত দূরে বাসা, তাছাড়া ঢাকা শহরে আমার পরিচিত বলতে কেউ নেই। ঠিক আছে, হলো প্রিন্সিপালকে আমি তোমার কথা বলে রাখবো। ধন্যবাদ স্যার। এখন তুমি ক্লাসে যাও। ওকে স্যার, তবে আমি তো ক্লাসরুম চিনি না। ঠিক আছে চলো, আমি দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। তারপর আমি সেখান থেকে স্যারের সাথে সোজা ক্লাসরুমে চলে আসলাম। স্যারের সাথে সাথে ক্লাসরুমে ঢুকলাম। তারপর স্যার বললেন, অ্যাটেনশন অল স্টুডেন্ট। সবাই একদম চুপ হয়ে গেল। তারপর স্যার আবার বললেন, এ রাকিব বগুড়া এক ছোট্ট গ্রাম থেকে এসেছে।
আজ থেকে তোমাদের সাথে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম। আমার কথা শুনে সবাই অনেক জোরে হাসতে লাগলো। তারপর স্যার এগিয়ে গিয়ে বললেন। শ্যাট আপ। স্যারের কথা সবাই হাসা বন্ধ করে দিল। তারপর স্যার আবার বললেন, তোমরা বিয়াদবের মতো হাসছো কেন? সালাম দেওয়া কি খারাপ জিনিস নাকি? বিয়াদব কোথাকার। রাকিব, তুমি গিয়ে বসে পড়ো। জি স্যার। তারপর আমি গিয়ে চুপচাপ পেছনের একটা খালি বেঞ্চে বসে পড়লাম। প্রিন্সিপাল স্যারও চলে গেলেন। স্যার আবার যথারীতি ক্লাস করাতে লাগলেন। ক্লাস শেষ করে বের হয়ে যেতেই হঠাৎ একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলে বসলো। খ্যাত একটা, কোথা থেকে যে এগুলো উঠে আসে আল্লাহ জানে। আমি মেয়েটির কথায় মাথা নিচু করে আছি। পোশাক দেখে বুঝলাম অনেক বড় লোকের মেয়ে, সাথে অহংকারও আছে। আমি কিছু না বলে সেখান থেকে হল প্রিন্সিপালের কাছে আসলাম। দরজায় নক দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভেতরে আসবো? এসো। ধন্যবাদ স্যার। হ্যাঁ বলো, কি বলবে? স্যার আমি রাকিব, বগুড়া থেকে এখানে পড়াশোনা করতে এসেছি। ঢাকায় আমার আপনজন বলতে কেউ নেই, তাই যদি হলে একটা রুম পেতাম। আর প্রিন্সিপাল স্যার হয়তো আপনার কাছে বলেছে নিশ্চয়ই। হ্যাঁ বলেছি, কিন্তু কিন্তু কি স্যার? সরি, আমি দিতে পারছি না, কারণ রুমে সব বুকিং হয়ে গেছে। বরং এক রুম 4-5 জন করে রুম শেয়ার করে থাকছে, তবুও জায়গা নেই। তোমায় কেমনে দেব? স্যারের কথায় আশাহীন হয়ে পড়লাম। এখন কি করব ভেবে পাচ্ছি না। মনমরা হয়ে ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। আগে থাকার জায়গা খুঁজতে হবে। ঢাকার অলিগলি তো কিছুই চিনি না। বিকেলে ক্যাম্পাস থেকে বের হয়েছিলাম, তাই হাতে সময় পাইনি। ঢাকার অলিগলি অনেক পেঁচানো, তাই ওখানে ঘুরপাক খাচ্ছিলাম, বুঝতেই পারিনি। অবশেষে একটু চিনে ম্যাচ খুঁজে পেলাম, সেটাতেও রুম খালি নেই। আসলে মেয়েটা ঠিক কথাই বলেছে, আমাদের মতো গ্রামের ছেলেদের জন্য ঢাকা শহর না। কপালটাই খারাপ। রাত হয়ে গেছে। আমি রাস্তার ল্যাম্পপোস্টের আলোর নিচে বসে আছি। হঠাৎ বাসার কথা মনে হতেই নিশির কথা মনে পড়ল। নিশি তো ফোন করতে বলেছিল, তাই তাড়াতাড়ি করে ফোন বের করে আব্বুকে ফোন দিলাম। ফোন একটু বাজতে আব্বু রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো আব্বু? আমরা ভালো আছি, শুধু নিশি খাওয়া দাওয়া করছে না। কেন, ওর কি হয়েছে? তুই ফোন করিসনি তাই। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে একটু ফোনটা দেন। আব্বু নিশিকে ডাকতেছে, আমি ফোনে সেটা স্পষ্ট শুনতে পাচ্ছি। নিশি মামুনি, জি বড় আব্বু। রাকিব ফোন করেছে, তোমার সাথে কথা বলবে, তাড়াতাড়ি এসো। নিশি অনেক খুশি হয়ে রুম থেকে দৌড়ে আব্বুর কাছে এলো। এসে আব্বুর থেকে ফোন নিয়ে এক নিঃশ্বাসেই বলল, হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? তোমাকে তো গিয়েই ফোন করতে বললাম, তুমি করলে না কেন? জানো কত চিন্তা হয়েছে আমার। তুমি খুব খারাপ, আমাকে ভালোবাসো না তুমি। আব্বু যে পাশে আছে সেটা নিশি দেখছেই না, এগুলো বলেই যাচ্ছে। তারপর আব্বু নিজেই সরে গেল। তখন আমি বললাম, আমি নেমে ভার্সিটি গিয়েছিলাম, তাই করতে পারিনি। হ্যাঁ তুমি এমনই, সবার কথা মনে থাকলেও আমার কথা মনে থাকে না। বেশি ডায়লগ দিস না। এখন বল, খাসনি কেন? তুমি ফোন করনি কেন সেই জন্য। এখন তো করলাম, যা এখন খেয়ে নে। আমি যেন এরপর আর না শুনি যে তুই না খেয়ে আছিস, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। আমি না খেয়ে থাকলে তুমি কষ্ট পাবে। তোকে এত বেশি জানতে হবে না, তাই চুপচাপ খেয়ে নে। তাহলে আগে একটা কিস দাও। কি? শুনতে পাওনি? পাইছি। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোমার জন্য পাগল। আমি দিতে পারবো না। যাও, দিতে হবে না, আমিও খাবো না, দেখি তুমি কি করতে পারো। তোর এই পচা ব্ল্যাকমেল করা বন্ধ করবি কবে সেটা বল। তোমার সাথে সারা জীবনই চলবে। কিভাবে তোমার ভালোবাসা আদায় করতে হয় সেটাই নিশি ভালোই জানে। থাক, আর বেশি পাকনামো করতে হবে না। তাহলে দিচ্ছ না কেন? তারপর আমি ফোনে নিশিকে কিস করলাম আর বললাম, হয়েছে এখন, যা খেয়ে নে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ভালোভাবে থাইকো তুমি। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বলে আমি ফোনটা কেটে দিলাম। ল্যাম্পপোস্টের নিচে আলোতে মনমরা হয়ে বসে আছি। অনেক ক্ষুধা পেয়েছে, তাই পাশের দোকান থেকে কেক আর কলা খেয়ে আবারও ল্যাম্পপোস্টের ওখানে আসলাম। কিন্তু কথাই আছে, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। রাস্তায় হাঁটার সময় আমি পড়ে গেলাম কয়েকজন ছিনতাইকারীর হাতে। ছেলেগুলো এসে বলল, এই কি আছে বের কর, না হলে মরতে হবে। ভাই, আমার থেকে এগুলো নিয়েন না। আমি আজকে ঢাকা শহরে এসেছি, কিন্তু কে শোনে কার কথা। আমার ফোন সহ টাকা পয়সা সব ছিনতাই হয়ে গেল। এখন আমি পুরো অসহায়। ল্যাম্পপোস্টের নিচে আলোতেই ব্যাগ মাথায় দিয়ে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। খুব ভোরে ঘুমটা ভেঙে গেল। তারপর পাশেই ট্যাপ কল থেকে ফ্রেশ হয়ে নিলাম। অনেক ক্ষুধাও লেগেছে, কিন্তু খাওয়ার জন্য পকেটে একটা টাকাও নেই। তাই শুধু পানি খেয়েই পেটের কিছুটা ক্ষুধা মেটালাম। কিছুক্ষণ পর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় ঘুমানোর কারণে শার্টে অনেক ধুলোবালি লেগে আছে, ওইটা নিয়ে ভার্সিটি গেলাম। ক্লাসে প্রবেশ করতেই
সবাই আমাকে দেখে নাক ছিটকাতে লাগলো। আর সে অহংকারে মেয়েটা তো বলেই বসলো, মনে হচ্ছে গোয়াল থেকে উঠে আসছে। এর সাথে এখন আমাদের ক্লাস করতে হবে, কপালটাই খারাপ। আমি শুনে কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ একাই পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। নিশির কথা অনেক মনে পড়ছে। নিশি আর এগুলো মেয়ের মধ্যে কত পার্থক্য। গ্রামের মেয়েরা কতটা সহজ সরল হয়, কোনো অহংকার নেই। আর এগুলো মেয়ে পুরোটাই তার উল্টা। এসব ভাবতে ভাবতে স্যার আসলেন। আমি মনোযোগ দিয়ে সবগুলো ক্লাস করলাম। ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। আজকে একটা থাকার জায়গা ম্যানেজ করতেই হবে। আর অনেক ক্ষুধাও পেয়েছে। না খেয়ে থাকার কারণে মাথা ঘুরতেছে। বাসাতে ফোন করতে পারছি না, ফোন চিন্তা হয়েছে জন্য। আর এখানে আমার পরিচিত কেউ নেই যে তার থেকে ফোন নিয়ে বাসায় ফোন করব। আর তাছাড়া ফোন করে বা কী বলতাম, তাদেরকে কোনো প্রকার টেনশন দিতে চাই না। আর আমার ফ্যামিলি অতটাও সচ্ছল নয় যে আমার জন্য টাকা পাঠিয়ে দেবে, তাই পথ নিজেই দেখতে হবে। না খেয়ে মাথা ঘোরা অবস্থায় হাঁটার কারণে রাস্তার মাঝখানে আসছে বুঝতেই পারিনি। কিছু বুঝে ওঠার আগেই একটা কার এসে আমাকে ধাক্কা মেরে দেয়। আর আমি সাথে সাথে পড়ে যাই। সত্যি ঢাকা শহরটা আমার জন্য না। চোখ ঝাপসা হয়ে আসছে। শুধু বুঝতে পারছি আমার দিকে অনেক মানুষ ছুটে আসছে। মনে হচ্ছে আমি আর বাঁচব না। পরিবারের কথা অনেক মনে হচ্ছে। সাথে নিশির সাথে করা স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফেরা দেখে একটা ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসলেন আর বললেন, এখন তুমি কেমন আছো বাবা? এখন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? তুমি আমার গাড়িতে ধাক্কা খেয়েছিলে। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো 2 দিন অজ্ঞান ছিলে। ও আচ্ছা, তাহলে তো আপনাকে বিপদে ফেলে দিলাম আঙ্কেল। সমস্যা নেই, তুমি রেস্ট নাও। আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসি। কিছুক্ষণ পরে সে বলল, আরও একদিন পর রিলিজ করে দেবে, কিন্তু বাসায় প্রপার ট্রিটমেন্ট করতে হবে আর রেস্ট নিতে হবে 10 দিন। কিন্তু আঙ্কেল, আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই। কেন? আমি বগুড়া থেকে এসেছি পড়াশোনা করতে, কিন্তু হলে রুম পাইনি। আর শহরের রাস্তাঘাটও চিনি না। রাতে ছিনতাইকারী সব নিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার বাসাতেই থেকো। আঙ্কেল, আরেকটা কথা, কি বলো? আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন, পার্ট টাইম? ঠিক আছে, আমার বাসায় যেহেতু আছো, তাই হাট বাজার, গাছে পানি দেয়া, ঘর ঝাড়ু দেয়া, এগুলো পারবে? জি আঙ্কেল, পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন পর এসে আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তারপরে উনি চলে গেলেন। ওনাকে দেখে ভালোই মনে হলো। আমি শুয়ে চুপচাপ রেস্ট নিতে লাগলাম। এই সময় আমার পরিবারের কথা অনেক মনে পড়ছে। নিশির কথা আরও বেশি মনে পড়ছে। হয়তো অনেকবার আমার ফোনে ফোন দিয়েছে, কিন্তু ফোনটাই তো আমার কাছে নেই। সেটা তারা কেমনে বুঝবে? যাই হোক, এভাবে দেখতে দেখতে আরও একদিন কেটে গেল। আজকে আমাকে রিলিজ দেওয়া হলো। আঙ্কেল যথারীতি সময় মতো চলে এলেন। উনি এসেই হসপিটালের সব বিল পে করলেন আর আমাকে রিলিজ করে দিল। এখন হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি। আঙ্কেল আমাকে ধরে আছে। তারপর একটা কারে বসতে বললেন। উনি হয়তো অনেক বড় লোক। তারপর গাড়িতে বসলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ আঙ্কেল জিজ্ঞাসা করলো, তোমার বাসা যেন কোথায়? জি আঙ্কেল, বগুড়া। বগুড়া জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। পড়াশোনার জন্য এখানে আসা। গ্রামের সাথে আমার অনেক দুষ্টু মিষ্টি স্মৃতি জড়িয়ে আছে। গ্রামকে আমি অনেক মিস করি, কিন্তু তোমার আন্টি আর আমার মেয়ের জন্য গ্রামে যেতে পারি না, কারণ ওরা গ্রাম পছন্দ করে না। তবুও আমি না বলেন কয়েকবার গ্রামে চলে যাই। ওনার কথা শুনে অনেক ভালো লাগলো। অন্তত কেউ তো আছে শহরে যে গ্রাম ভালোবাসে। উনি আরও বললেন, গ্রামের মানুষেরা সহজ সরল হয়, তোমাকে দেখলেই সেটা বোঝা যায়। একদম সাধারণ মানুষ, এর জন্যই তোমাকে আমার ভালো লাগছে। ধন্যবাদ আঙ্কেল। তা তোমার পরিবারে কে কে আছেন? সবাই আছে। আমি, আব্বু, আম্মু, বড় আপু, চাচা চাচি, চাচাতো বোন। আমরা যৌথ পরিবার। গ্রামের যৌথ পরিবারের মজাই আলাদা। সেই সময়কে অনেক মিস করি। তাই তাহলে আমি যখন গ্রামে যাব আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, দেখে আসবেন। সত্যি নিয়ে যাবে? হ্যাঁ আঙ্কেল। ঠিক আছে। কিন্তু আঙ্কেল, একটা কথা। কি বলো? আমাকে কিন্তু ভার্সিটি যেতে দিতে হবে। ভার্সিটি থেকে এসে আমি আপনার বাসায় সব কাজ করে দেব। আচ্ছা ঠিক আছে, যেও, সমস্যা নেই। ধন্যবাদ আঙ্কেল। ওনার সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হলো। আর উনি বড়লোক হলেও মনে কোনো অহংকার নেই। শহরে আমার মানুষও পাওয়া যায় তাহলে। ওনার সাথে কথা বলতে বলতে ওনার বাসায় পৌঁছে গেছি। অনেক বড় বাসা ওনার। আমি শুধু অবাক হয়ে দেখছি। আগে কখন এমন বাসায় ঢুকিনি। তারপর বাসার ভেতরে ঢুকলাম। আঙ্কেল একটা মহিলাকে দেখিয়ে দিয়ে বললেন, ইনি তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তারপর আবার আঙ্কেল বলল, একে
যার কথা তোমাকে বলেছিলাম আমার গাড়িতে ধাক্কা খেয়েছিল, আজ থেকে এখানে থাকবে আর বাসার সব কাজ করে দিবে। ও আচ্ছা ঠিক আছে। তারপর আঙ্কেলের মেয়েটা আসলো। আঙ্কেলের মেয়েটাকে দেখে আমি আরও অবাক হলাম, কারণ আঙ্কেলের মেয়েটা আর কেউ না, সে হলো ভার্সিটি সে অহংকারী মেয়েটা। আমাকে দেখিয়ে বলল, কি রে খ্যাত, তুই এখানে ভিক্ষা চাইতে এসেছিস বুঝি? আমি ওনার কথা শুনে মাথা নিচু করে রইলাম। তারপর আঙ্কেল ধমকে সুরে বললেন, রাইসা, এটা কোন ধরনের বেয়াদবি? ও তার মানে মেয়েটার নাম রাইসা। আঙ্কেলের কথার জন্য রাইসা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বলল, ও এখানে কেন বাবা? আজ থেকে ও এখানে থাকবে আর বাসার টুকটাক কাজ করবে। ও চাকর। ওর কথা শুনে আবার সত্যি মন খারাপ হয়ে গেল। তারপর আবার আঙ্কেল বলল, রাইসা, আবার বেয়াদবি? যাও, তুমি তোমার রুমে যাও। রাইসার আগে ফুসতে ফুসতে ওখান থেকে চলে গেল। আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা, ও একটু এরকমই। না না আঙ্কেল, সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি। আমরা গ্রামের ছেলে, আমাদের অভ্যাস আছে। আচ্ছা আসো, আমি তোমাকে তোমার রুমে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। তারপর আঙ্কেল একটা রুমে নিয়ে গেলেন। রুমটা বেশ সুন্দর, কিন্তু তারা যেখানে থাকে তার তুলনায় কম। কিন্তু আমার জন্য এটাই বা কম কিসের? তারপর আঙ্কেল বললেন, আচ্ছা বাবা, এখন তুমি একটু রেস্ট নাও, আমি পরে এসে দেখা করে যাব। ঠিক আছে আঙ্কেল। বলে আঙ্কেল রুম থেকে চলে গেলেন। আমি বিছানায় গায়ে লে দিলাম। বিছানায় গায়ে লে দিতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম ভাঙলো রাইসার ডাকে। এই খ্যাত, ওঠ। আমি ঘুমের করে রাইসার হাত ধরে বললাম, নিশি আর একটু ঘুমাই না প্লিজ। আমার হাত ধরা দেখে রাইসা হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। ওর থাপ্পড় দেওয়াতে আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ওর দিকে এটা নিশি না রাইসা, ও আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। ছোট লোক গাইয়া খ্যাত, তুই কোন সাহসে আমার হাত ধরিস? সরি রাইসা, আমি বুঝতে পারিনি। আমি আবারও গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এবার আর অনেক জোরে মেরেছে। চোখ থেকে এমনিতেই পানি ঝরছে, কিন্তু এবার কেন মারলো সেটাই বুঝলাম না। তাই ওকে জিজ্ঞাসা করলাম, আবার মারলে কেন? তোর কত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকিস আর সাথে তুমি করে বলছিস? তাহলে কি বলবো? মালিকদের কি বলতে হয় জানিস না? তবুও বলে দিলে ভালো হয়। ম্যাডাম প্লাস আপনি করে বলবি। জি ঠিক আছে। এখন যা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আই। জি ম্যাডাম, আনছি। আমি আমার রুমে গেলাম, ওখানে দিয়ে যাস। জি যান। বলে রাইসা রুমে চলে গেল। আমি অনেক অসুস্থ শরীর নিয়ে তবু ওঠে রান্না করে গিয়ে ওর জন্য চা বানালাম। গ্রামে মা বাবার কথা খুব মনে পড়ছে। আম্মু আমাকে একটা কাজ করতেও দিত না, আর আজ সেখানে আমি অন্যায় কাজ করে দিচ্ছি। একে বলে নিয়তি। এসব ভাবতে ভাবতে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখ মুছে আমি ওপরে মানে রাইসা রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছি। তারপর নক দিলাম, আসবো ম্যাডাম? আই। তারপর আমি রুমে গিয়ে রাইসাকে চা দিয়ে বললাম, এই নিন ম্যাডাম আপনার চা। রাইসা চা নিল আর আমি রুমটা ভালো করে দেখতে লাগলাম। অনেক সুন্দর রুম, কখন এরকম রুম আগে দেখিনি। শহরের মানুষ হয়তো এমন সুন্দর জায়গাতেই থাকে। আমার চারদিকে ভাবে তাকিয়ে থাকতে দেখে রাইসা বলল, কি রে, এমন রুম এখনো দেখিসনি? দেখবি কোথা থেকে? তুই তো আসিস গ্রাম থেকে, গাইয়া খ্যাত। ঠিক বলেছেন ম্যাডাম, আমরা গ্রামের খ্যাত ছেলে, এরকম রুম কখনো দেখিনি। তারপর রাইসা চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, এই খ্যাত, এটা কি চা বানিয়েছিস? আমি চিনি ছাড়া চা খাই, আর তুই তো চিনির জাহাজ এখানে ডুবিয়েছিস। কিন্তু আপনি তো সেটা বলেননি। আমার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, তর্ক করার মজা দেখাচ্ছি। বলে রাইসা গরম চা আমার হাতে ঢেলে দিল। আমি অনেক জোরে চিৎকার দিলাম। হাতে অনেক যন্ত্রণা করছে, আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টি দুজনেই ছুটে আসলো। এসে আঙ্কেল বলল, কি হয়েছে রাকিব? আমি কিছু বলার আগে রাইসা বলল, ও আমাকে চা দিতে এসে পা পিছলে ওর হাতেই চাটা পড়ে গেছে বাবা। আমি শুধু রাইসার দিকে তাকালাম। ইশারায় বলল, বলে দিলে পরে খবর আছে। তখন আঙ্কেল বলল, রাকিব, এটা কি সত্যি? জি আঙ্কেল। একটু দেখে কাজ করবে না? দাঁড়াও, ফার্স্ট এড বক্স নিয়ে আসছে। বলে আঙ্কেল রুম থেকে চলে গেল। হাতে অনেক ফোসকা পড়ে গেছে। তখন রাইসা বলল, এরপর থেকে যেন এরকম ভুল না হয়। জি ম্যাডাম। বলে রুম থেকে আমি চলে এলাম। আঙ্কেল আমার হাতে ব্যান্ডেজ করে দিল। অন্যদিকে গ্রামের বাড়িতে নিশি মামুনি প্লিজ দরজা খোলো। নিচে নিশ্চুপ। রাকিবের কিছুই হয়নি, দেখিস প্লিজ বাইরে আসো, খেয়ে নাও। এবারও সে চুপ। আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোমার আব্বু আর তুমি রাকিবকে খুঁজতে ঢাকায় যাব। এবার তো বের হও। তারপর নিশে এসে দরজা খুলে দিল।
আর কান্না করতে করতে চাচিকে জড়িয়ে ধরলো। প্লিজ কাঁদিস না, রাকিব ভালো আছে। কিন্তু ফোন বন্ধ কেন সেটা তো ওই বলতে পারবে। আমি বলেছিলাম ওকে পাঠিও না তোমরা, কেউ আমার কথা শুনলে না। প্লিজ ওকে ফিরিয়ে আনো না। ঠিক, আমরা কাল যাব তো? সত্যি। হ্যাঁ সত্যি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। নিশ্চয়ই কয়েকদিন আমার চিন্তা অনেক শুকিয়ে গেছে, কিন্তু কেউ তো জানেই না যে আমার ফোন, টাকা পয়সা সব কিছু চিন্তায় হয়ে গেছে। এদিকে রাতে খাওয়ার সময় হাতে ফোসকার কারণে আর খেতে গেলাম না। সবাই যে যার মতো করে খেরুমে চলে গেল। আমিও পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ক্ষুধা পেটে থাকলে কি আর ঘুমানো যায়? তাই ঘুমও ধরছে না। কিছুক্ষণ পর দিকে দরজায় কেউ নক করছে। তারপর দরজা খুলে দিকে আঙ্কেল খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, আরে আঙ্কেল, আপনি এখানে? কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না, ভিতরে আসতে বলবে না? আরে আঙ্কেল, কেন লজ্জা দিচ্ছেন? আসেন না। আঙ্কেল ভেতরে আসতে আসতে বলল, কি ব্যাপার, খেতে আসুনি কেন? এমনি ক্ষুধা নেই। হ্যাঁ, কেমন ক্ষুধা নেই সেটা তো আমি জানি। হাতের জন্য খেতে পারছো না, তাই তো? নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি শুধু ভাবতে থাকলাম, আঙ্কেল কি আর ওনার মেয়ে কি কত ভালো মানুষ। আমার আব্বুর কথা মনে পড়তেছে ওনাকে দেখে। আঙ্কেল আমাকে খাবার নিজেতে খাইয়ে দিচ্ছেন। খাবার খেতে খেতে আমার চোখ দিয়ে পানি বয়ে নিচে পড়ে যাচ্ছে। সেটা আঙ্কেল লক্ষ্য করে বলল, এই পাগল ছেলে, কাঁদছো কেন? তুমি কি ছোট বাচ্চা নাকি? আমি আর কিছু না বলেই সোজা আঙ্কেলকে জড়িয়ে ধরলাম আর একটু জোরে কেঁদে দিলাম। তারপর আঙ্কেল আমাকে সান্ত্বনা দিয়ে থামতে বললেন। অনেকক্ষণ পর যখন আমি শান্ত হলাম, তখন আঙ্কেল বলল, প্লিজ, আমার মেয়ের কাজের জন্য আমি তোমার কাছে মাফ চাইছি। ছি ছি আঙ্কেল, কি বলছেন? আমি কিছুই মনে করিনি। আমি বুঝি তো কেন তোমার হাত পড়েছে। বাদ দিন না আঙ্কেল। তারপর আঙ্কেল আমাকে খাবার নিজেতে খাইয়ে দিয়ে বলল, ঠিক আছে, এখন তুমি ঘুমাও, আমি গেলাম। ঠিক আছে আঙ্কেল। আর শোনো, এই শরীর নিয়ে তোমাকে ভার্সিটি যেতে হবে না, কয়েকদিন রেস্ট নিয়েই বয়ে, ওকে? জি আঙ্কেল, ঠিক আছে। তারপর আঙ্কেল আমার রুম থেকে চলে গেলেন। আমি বিছানায় গাইলে দিতেই ঘুম চলে এলো। তাই দেরি না করে আমিও ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে গেলাম। গিয়ে নোংরা থালা বাসনগুলো পরিষ্কার করে সবার জন্য বেডটি রেডি করলাম। সাথে সকালে নাস্তাও তৈরি করে দিলাম। পরে করে লাভ নেই, কারণ জানি পরে এগুলো আমাকেই করতে হবে, তাই আগে করে রাখলাম। ব্রেকফাস্টগুলো টেবিলে পরিবেশন করে আমি আমার রুমে চলে এলাম। তবুও এখন আঙ্কেল আন্টিরা এসে কেউ ঘুম থেকে ওঠেনি। শহরের মানুষ হয়তো একটু লেট করে ঘুম থেকে ওঠে। যাই হোক, আমি রুমে এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পর সবাই উঠে ফ্রেশ হয়ে টেবিলের দিকে তাকাতে অবাক হয়ে গেল। তারা ভাবছে কে এগুলো খাবার তৈরি করলো। আঙ্কেল ঠিকই বুঝতে পেরেছে। যাই হোক, ওনারা সবাই একসাথে নাস্তা করে নিল। পরে সবাই যে যার রুমে গেল। আমি গিয়ে হালকা নাস্তা করে নিলাম। তারপর রাইসা ভার্সিটির জন্য বের হয়ে চলে গেল, আর আঙ্কেল অফিসের জন্য। আর আমি রুমে রেস্ট করতে লাগলাম। অন্যদিকে গ্রামে আব্বু, চাচ্চু আর নিশি আমাকে খোঁজার উদ্দেশ্যে খুব ভোরে গাড়িতে ওঠায়। কয়েক ঘন্টা জার্নি করার পরেই পৌঁছে গেল ঢাকায়। তারা তো ঢাকার অলিগলি কিছুই চেনে না, তাই তারা একটা সিএনজি করে ঢাকা ভার্সিটি এলো। এসে তারাও তো অবাক, এত বড় ভার্সিটি কখনো তারা দেখেনি। ওনাদেরকে দেখে সবাই কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েকটা স্টুডেন্টকে আব্বু জিজ্ঞাসা করলো আমাকে চেনে কিনা। তারা সবাই নাসূচক উত্তর দিল। তারপর চাচ্চু একটা স্টুডেন্টকে বলল, প্রিন্সিপালদের রুমটা কোন দিকে একটু বলবা বাবা? সোজা গিয়ে ডানে। ঠিক আছে, ধন্যবাদ। তারপর সবাই প্রিন্সিপাল স্যারের রুমের দরজায় দাঁড়িয়ে আছে। নক দিতেই স্যার বলল, ভিতরে আসুন। তারপর সবাই ভেতরে প্রবেশ করলো। এরপর স্যার বললেন, বলুন কি সাহায্য করতে পারি? স্যার, আমরা বগুড়া থেকে এসেছি। আমার ছেলে রাকিব কয়েকদিন আগে বগুড়া থেকে এখানে এসেছি পড়াশোনা করতে। তার সাথে আর যোগাযোগ করতে পারছি না স্যার। ওর কিছু হয়নি তো? আপনার ছেলের কোনো ছবি আছে? হ্যাঁ স্যার, আছে। দেখি। তারপর নিশির ফোন থেকে আমার ছবি দেখিয়ে দিল। আমার ছবি দেখে স্যার বললেন, হ্যাঁ, এ ছেলেকে তো আমি চিনি, কিন্তু সবাই অবাক হয়ে বলল, কিন্তু কি স্যার? আমিও কয়েকদিন ধরে ওকে ভার্সিটিতে দেখতে পাচ্ছি না। স্যারের কথা শুনে তো নিশি ওখানে কান্না করতে লাগলো। তারপর কিছুক্ষণ পর আব্বু বলল, ঠিক আছে স্যার, ও ভার্সিটিতে এলে আমাদের একটু জানাবে। আচ্ছা ঠিক আছে। বলে সবাই স্যারের রুম থেকে বেরিয়ে আসলো। নিশি এখনও কান্না করছে। আব্বু আর চাচ্চু নিশিকে সান্ত্বনা দিতে লাগলো। এরকমভাবে আরও 3 দিন কেটে গেল। এই 3 দিনের প্রতিটা দিনই আব্বু, চাচ্চু আর নিশি ভার্সিটি এসে আমার খোঁজ করেছে। 4 দিনের মাথায় তারা ব্যর্থ হয়ে বগুড়া ফিরে গেল। যাওয়ার সাথে সাথে আম্মু জিজ্ঞাসা করলো, রাকিবের খোঁজ পাইছো? কেমন আছে সে? আমার কথা কিছু বলেছে? তারপর নিশি আম্মুকে জড়িয়ে ধরে সব ঘটনা খুলে বলল। আম্মু অনেক কান্না করতে লাগলো। আব্বু অনেক ভেঙে পড়েছে, কিন্তু কান্না করছে না।
এদিকে এই কয়েকদিন আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, হাতটা অনেকটাই ঠিক হয়ে আসছে। তাই ভাবলাম কালকে ভার্সিটি যাব। তাই রাতের খাওয়া দাওয়া করে সব কাজ করে রাখলাম। রুমে এসে একটু পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য আগে নাস্তা তৈরি করলাম। তারপর সেগুলো টেবিলে পরিবেশন করে আমি আমার রুমে চলে আসলাম। আমি রেডি হয়ে ভার্সিটি যাচ্ছি, এমন সময় খাবার টেবিল থেকে আঙ্কেল বলল, রাকিব, জি আঙ্কেল। কোথায় যাচ্ছ? ভার্সিটিতে আঙ্কেল। তুমি তো পুরোপুরি সুস্থ হওনি। সমস্যা নেই আঙ্কেল, আমি যেতে পারবো। নাস্তা করছো? বাইরে থেকে কিছু খেয়ে নেব, সমস্যা নেই। বাইরে থেকে কেন? আমাদের সাথে এখানে বসো বলছি। দেখলাম রাইসা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর ইশারায় না করছে। তাই আমি বললাম, আঙ্কেল আমি মজা করলাম, আমি খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। তারপর আঙ্কেল আবার বলল, রাইসা, তুমি ভার্সিটিতে যাবে না? হ্যাঁ আপু, যাব। তাহলে রাকিবের সাথেই যাও, আর গাড়ি করে যেও। রাইসা আবার আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। আঙ্কেল আমার জরুরি কাজ আছে, এক্ষুনি যেতে হবে। না, আমি যা বলেছি সেটাই হবে। তারপর সবাই চুপ হয়ে গেল। আঙ্কেল খাওয়া দাওয়া করে অফিসে যাওয়ার সময় আমাকে বলল, আমি জানি তুমি সকালে নাস্তা করনি, আমার মেয়ের জন্য মিথ্যা বললে। আরে না আঙ্কেল, সেরকম কোনো ব্যাপার না। থাক, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। এই নাও কিছু টাকা, কিছু খেয়ে নিও। আর তোমার তো জামা কাপড়ও নেই, তাই আসার সময় শপিং করে নিও। আমি শুধু আঙ্কেলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, এরকম মানুষও পৃথিবীতে আছে। তখন আঙ্কেল বললেন, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। তাহলে আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল অফিসে চলে গেল। রাইসা রেডি হচ্ছে, আমি রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর রাইসা তার রুম থেকে বেরিয়ে আসলো। এসে আমাকে বলল, এই খ্যাত, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? ভার্সিটি যাবেন না? অবশ্যই যাব, কিন্তু তুই কিভাবে ভাবলি আমি তোর সাথে এক গাড়িতে যাব? তাহলে আমি কেমনে যাব? তুই কেমনে আসবি সেটা তোর ব্যাপার। আর শোন, বাবা যদি এগুলো জানতে পারে তাহলে তোর খবর আছে। ঠিক আছে ম্যাডাম, জানতে পারবে না, আপনি যান। তারপর রাইসা আমাকে রেখে একাই গাড়ি নিয়ে চলে গেল। আমি আগে বাইরে গিয়ে কিছু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে পৌঁছেই ক্লাসরুমের ভিতরে ঢুকতেই রাইসার ছেলে বন্ধু আর মেয়ে বান্ধবী বলতে লাগলো, এই দেখ, খ্যাত আসছে ক্লাসে। শুধু খ্যাত না, এখন তো চাকরও হয়ে গেছে। বলে সবাই হাসতে লাগলো। তার মানে রাইসাদেরকে বলে দিয়েছে। আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ একাই পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর ওর আরেকটা বান্ধবী বলে উঠলো, চাকরের আবার শখ কত, ঢাকা ভার্সিটিতে পড়বে, আর আমাদেরও কপাল ওর সাথে একসাথে পড়তে হচ্ছে। কথাগুলো শুনে সত্যি অনেক খারাপ লাগছিল। কিছুক্ষণ পর চেহারার সাথে সবাই চুপ হয়ে গেল। একে একে সব ক্লাস মনোযোগ দিয়ে করার পর ক্লাস থেকে বের হলাম। বের হয়ে আসতেই পেছন থেকে দেখে রাইসা ডাকতেছে। তারপর আমি বললাম, জি ম্যাডাম বলেন। শোন, আমার বাসায় যেতে দেরি হবে। আবু জিজ্ঞাসা করলে বলবি এক্সট্রা ক্লাস আছে, সেটা করেই আসবে। ঠিক আছে ম্যাডাম। যা। তারপর আমি ভার্সিটি থেকে বের হয়ে একটা শপিং মলে গেলাম। অল্প টাকায় কয়েকটা প্যান্ট আর টি শার্ট কিনলাম। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে যাবতীয় সব কাজ করে গোসল করে নিলাম। আন্টিকে অনেকক্ষণ যাবৎ দেখছি না। রুমে গিয়ে দরজায় নক দিলাম, কোনো সারা শব্দও নেই। দরজা খুলে ভেতরে প্রবেশ করতে আমি অবাক হয়ে গেলাম। কেন রুমে ঢুকে দেখি আন্টি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। ছুটে তার কাছে গেলাম, আন্টি কি হয়েছে আপনার? আন্টির কোনো সারা শব্দ নেই। আমার অনেক ভয় লাগতে শুরু করলো। আমি কোনো কিছু না ভেবেই আন্টিকে নিয়ে সোজা হাসপাতালে রওনা দিলাম। আন্টিকে এমার্জেন্সিতে ভর্তি করালাম। আমার তো ফোন নেই, তাই একটা নার্সকে বললাম, আপু একটা ফোন করা যাবে প্লিজ, অনেক এমার্জেন্সি। প্রথমে দিতে রাজি না হলেও আমার অনেক জোরাজোরিতে ফোন দিল। আমি সরাসরি আঙ্কেলকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বললাম। আমি আসছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে আঙ্কেল। আমি রুমের বাইরে বসে আছি। আঙ্কেল 20 মিনিটের ভিতরে চলে এলো। এসে আমাকে বলল, এখন কি অবস্থা? জানি না, এখনও ডক্টর বের হয়নি। তারপর কিছুক্ষণ পরে ডক্টর বের হলো। আমরা দুজন ডক্টরের কাছে গেলাম। ডক্টর, কি হয়েছে ওনার, আর এখন কি অবস্থা? আপনারা ওনার কে হন? আমি ওনার স্বামী, আর এই আমাদের বাসাতেই থাকে। ঠিক সময় হাসপাতালে না আনলে ওনাকে আর বাঁচানো যেত না। কি হয়েছে ওনার? হার্ট ব্লকড হয়েছিল। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে একটু খেয়াল রাখবেন এরকম যাতে না হয়। আমরা কি ওকে বাসায় নিয়ে যেতে পারবো? না, 2 দিন থাকতে হবে, তারপর রিলিজ দেওয়া। আচ্ছা ঠিক আছে। তারপর ডক্টর চলে গেলেন। আন্টিকে বেডে শিফট করা হলো। আঙ্কেল আমাকে বলল, তোমার কাছে আমি অনেক ঋণী বাবা, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। ছি ছি আঙ্কেল, এগুলো কি বলছেন?
আমি আপনার কাছে আরও অনেক গুণ ঋণী। আপনি আমাকে আশ্রয় না দিলে কোথায় গিয়ে থাকতাম? উনি তো আমার মায়ের মতনই। এটা তো সন্তানের কর্তব্য, মাকে রক্ষা করার, তাই না? আঙ্কেল কোনো কথা না বলে সরাসরি আমাকে জড়িয়ে ধরলো। আমি একটু মুচকি হাসলাম। একটু পর আঙ্কেল বলল, রাইসা কোথায়? ও আসেনি? না আঙ্কেল, ওর একটা এক্সট্রা ক্লাস আছে, সেটা করে আসবে। ও আচ্ছা। তারপর আমি আর আঙ্কেল আন্টির বেডে গেলাম। আমি আন্টিকে বললাম, এখন কেমন আছেন আন্টি? এখন একটু ভালো। তুমি যদি সময় মতো না আসতে, সত্যি আমি তোমাকে দেখতে পারতাম না, কিন্তু তুমি আমার বিপদে পাশে দাঁড়িয়েছো। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ছি ছি আন্টি, এগুলো কি বলছেন? আমি তো আপনার ছেলের মতোই। ছেলের কাছে মা কখনো ভুল করতে পারে? যে তোমাকে জন্ম দিয়েছে সে অনেক ভাগ্যবতী মা। ঠিক আন্টির কথায় আমার আম্মুর কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ পর বললাম, আচ্ছা বাদ দিন না আন্টি, আপনি রেস্ট নিন, কিছু লাগলে বলবেন, আমি আপনার পাশে আছি। ঠিক আছে বাবা। তারপর আন্টি চুপচাপ রেস্ট নিতে লাগলো। আঙ্কেল ফোন করে রাইসাকে জানালো, কিন্তু তবুও তাড়াতাড়ি এলো না, বরং আজকে আসতে বেশি লেট করেছে। রাইসা হসপিটালে পৌঁছাতে আঙ্কেল বলল, রাইসা এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে আমি কখন ফোন করেছি? আর তুমি কখন আসছো? নিজের বাবা মায়ের প্রতি তোমার কোনো দায়িত্ব আছে নাকি নেই? বললাম তো, এক্সট্রা ক্লাস ছিল। এটা বলার সাথেই, হ্যাঁ ঠিকই বুঝেছেন, আঙ্কেল রাইসার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আমি আঙ্কেলের এমন কাজ দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। মিথ্যে কথা বলার জায়গা পাও না। এত রাতে তোমার কিসের এক্সট্রা ক্লাস? রাকিব কখন আসছে আর তুমি কখন আসছো? সরি। আর যেন এরকম করতে না দেখে বলে আঙ্কেল আন্টির বেডের কাছে গেল। আমি ওখানে হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর রাইসা আমার কাছে হনহনিয়ে এসে রাগী চোখে বলল, তুই আব্বুকে এগুলো বলেছিস তাই না? আজ তোর জন্য আব্বু আমার গায়ে হাত তুললো। এর প্রতিশোধ আমি নিবই তোর থেকে, মনে রাখিস গাইয়া খ্যাত। আমি কিছু বলিনি ম্যাডাম, শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। চুপ কর তুই, তোর আর কোনো কথাই শুনতে চাই না। বলে রাইসা আন্টির বেডের কাছে গেল। কিছুক্ষণ পর আমি সেখানে গেলাম। আঙ্কেল, এখানে সবার থাকার প্রয়োজন নেই, আপনি আর রাইসা বাসায় চলে যান, আমি আন্টির সাথে আছি। সেটা কেমনে হয়? তুমি একাই থাকতে পারবে না, আমিও থাকবো। রাইসা বাসায় যায়। না আঙ্কেল, ও একটা মেয়ে, এত রাতে একা ছাড়া উচিত হবে না, তাই আপনি ওর সাথে যান, আমি এখানে আছি, সমস্যা নেই। কিন্তু আঙ্কেল পুরো কথা বলার আগেই আন্টি বলে উঠল, রাকিব তো ঠিক কথাই বলেছে, এখানে ও থাকলে হবে। তুমি চিন্তা করো না, এখন ওর প্রতি আমার পুরো বিশ্বাস আছে। তুমি আর রাইসা বাসায় যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গেলাম। জি আঙ্কেল, সাবধানে যাবেন। বলে রাইসা আর আঙ্কেল বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি আন্টির পাশে বসে আছি, ওনাকে ঘুমানোর চেষ্টা করতে বললাম। আমি সারা রাতি জেগেছিলাম। খুব সকালে আঙ্কেল হাসপাতালে চলে আসলো। আজকে আর রাইসা এলো না। আঙ্কেল এসেই বলল, রাকিব তুমি এখন বাসায় যাও, রেস্ট নাও, আমি আজকে অফিসে যাব না। আমি যেতে না চাইলেও আঙ্কেল আন্টি জোড়াজুড়িতে বাসায় চলে আসলাম। সারা রাত ঘুমাইনি। বাসায় এসে দেখে রাইসা ঘুম থেকে ওঠেনি। সকালে রাইসার জন্য নাস্তা তৈরি করে বাসার যাবতীয় সব কাজ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো রাইসার থাপ্পড়ে। কেন মারলো বুঝলাম না। ওঠে দিকে রাইসা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি ব্যাপার ম্যাডাম, মারলেন কেন? গাইয়া ছোট লোক, তোকে কি ঘুমানোর জন্য আব্বু এ কাজ দিয়েছে? দুপুর হয়ে গেছে, এখন আমি কি খাবো? সরি, কাল সারা রাত জেগেছিলাম তো, তাই বুঝতে পারিনি ম্যাডাম, এজন্যে বেশি ঘুম ধরেছে। তা তো ধরবে নবাবের ছেলে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি খাবার বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোর আশায় আমি বসে আছি। আমি বাইরে থেকে খেয়ে আসছি। তাহলে আমাকে ডাকলেন যে? তোকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে এই ভুল না হয়। বলে রাইসা রুমে চলে গেল। তারপর আমি খাবার তৈরি করে গোসল করে হাসপাতালে চলে গেলাম। সরি আঙ্কেল আন্টি, আসাতে একটু দেরি হয়ে গেল। আরে কি বলছো, দেরি হবে কেন? এই যে আপনাদের না খেয়ে রাখছি। কোনো সমস্যা নেই, তুমি চুপচাপ এখানে বসো। আমি বসে বসে ভাবলাম, আঙ্কেল আন্টি কত ভালো মনের মানুষ, আর ওনার মেয়ে এমন কেন? যাই হোক, আরও 2 দিন হসপিটালে থেকে তারপর আন্টিকে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসার সব কাজ আমিই করি, মাঝে মাঝে ভার্সিটি যাই। রাইসের অত্যাচার, আঙ্কেল আন্টির ভালোবাসা, এর মাঝে 1 বছর চলে গেল। অনার্স প্রথম বর্ষে রেজাল্ট বের হলো। রাইসার থেকে তুলনামূলকভাবে আমার রেজাল্ট ভালো হয় আঙ্কেল আন্টি অনেক খুশি, কিন্তু রাইসা খুশি হতে পারলো না। তার ক্ষোভ আমার উপর থেকেই গেল। আর এদিকে গ্রামের বাড়িতে আজকে রেখা আপুকে দেখতে পাত্রপক্ষের লোক এসেছে। পাত্রপক্ষ জিজ্ঞাসা করতেছে, আপনারা কি যৌথ পরিবার? হ্যাঁ, আমরা একত্রেই থাকি, সেক্ষেত্রে যৌথ পরিবারই। তা আপনার ছেলে মেয়ে কয়জন?
আমার এক ছেলে আর এটা বড় মেয়ে যাকে আপনারা দেখতে এসেছেন, আর আমার ছোট ভাইয়ের এক মেয়ে। তা আপনার ছেলে কোথায় থাকে? তাকে তো দেখছি না। এই প্রশ্নটি করার সাথে সাথে সবার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, কি হলো, চুপ করে আছেন কেন? আসলে আমার ছেলে রাকিব 1 বছর থেকে মিসিং। ওকে অনেক খোঁজার চেষ্টাও করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি বরাবর। তাই সত্যিটা সবাই মেনে নিয়েছি, আমার ছেলে আর হয়তো এই পৃথিবীতে নেই। পরে নিশি, আম্মু, ছোট আম্মু সবাই কেঁদে দিল। তারপর বললেন, সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। আপনার মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনি চাইলে আগামী মাসেই আমরা আপনার মেয়েকে আমাদের ঘরের মেয়ে করে তুলতে চাই। আলহামদুলিল্লাহ, আমিও রাজি। অনেকদিন পর সবাই খুশি মনে বিয়ের আয়োজন করাতে ব্যস্ত হয়ে থাকে, কিন্তু নিশি সবসময় চুপচাপ থাকে। কি যেন একটা চিন্তা করে। আগের থেকে চিন্তায় সে অনেকটা শুকিয়ে গেছে। রুমের বাইরেও দরকার ছাড়া বের হয় না। স্কুল থেকে সে সোজা আবার বাসায়। এরকম করেই চলছে নিশির জীবন। এদিকে আজকে রাইসার জন্মদিন উপলক্ষে আঙ্কেল প্রতি বছর অনুষ্ঠান করে। এবছরও তার ব্যতিক্রম না। রাতের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই সকাল থেকেই অনেক আয়োজন চলছে। আঙ্কেলের অফিস কলিগ, আত্মীয় স্বজন আর রাইসার অনেকগুলো বান্ধবীকে ইনভাইট করা হয়েছে। সারাদিনে অনেক কিছুই করা হয়েছে। গ্রামে হলো কখনো এমন হতো না। এই প্রথমবার জন্মদিনের জন্য এত বড় অনুষ্ঠান নিজের চোখে দেখতেছি। আমাকে কাজ করতে দেখে আঙ্কেল এসে বলল, রাকিব, এখানে কি করছো? জি আঙ্কেল, কাজ করছি। আজকের দিনে তোমার কাজ করতে হবে না, যাও তুমি ফ্রেশ হয়ে নতুন কিছু পরে আসো। আমি যেতে না চাইলেও আঙ্কেল আন্টি জোড়াজুড়িতে রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি আর জিন্স পরে বাইরে এলাম। আমাকে দেখে আঙ্কেল বলল, মাশাল্লাহ, আজকে তোমাকে রাজপুত্র লাগছে। ধন্যবাদ আঙ্কেল। উপর থেকে রাইসায় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। ওকে আজকে অনেক সুন্দর লাগছে। চোখ সরাতে সেও কেন জানি সরাতে পারলাম না। তারপর রাইসা নিচে এসে আমাকে বলল, এরকম ছ্যাচড়া ছেলেদের মতো তাকিয়ে আছিস কেন? ওর কথা শুনে আমি চোখ নামালাম। সরি। রাইসা ওর বন্ধুবান্ধবীদের কাছে চলে গেল। কিছুক্ষণ পর ও কেক কাটা হলো। আঙ্কেল আন্টি রাইসাকে কেক খাওয়ানোর পর রাইসা ওনাদের খাইয়ে দিলেন। আমি একটু দূরে দাঁড়িয়ে ওদের এসব নিয়মকানুনগুলো দেখছি আর ভাবছি, আমাদের গ্রামে কখনোই জন্মদিন নিয়ে এরকম আয়োজন হয় না। রাইসা ওর বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার সময় ওদের গ্রুপের একটা মেয়ে আমাকে ডেকে বলল, এই চাকর, এদিকে শোন। জি ম্যাডাম, বলেন। আমার জন্য ওখান থেকে একটা পানির বোতল নিয়ে আয়। ওর অর্ডার শুনে আমি রাইসার দিকে তাকালাম। তারপর রাইসা রাগী কণ্ঠে বলল, কি হলো? নির্লজ্জের মতো এভাবে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? কি বললো শুনতে পাসনি? তাড়াতাড়ি নিয়ে আয়। জি আনছি। বলেই সেখান থেকে কিচেনে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, বড় লোকের মেয়ের এমন হয় কেন? আমাদের মনে হয় মানুষই ভাবে না। তারপর আমি গ্লাসে করে পানি নিয়ে যেতেই রাইসাদের গ্রুপের একটা ছেলে আমার পায়ে পা দিয়ে বাধা দিল। আমি সাথে সাথে পানির গ্লাস সহ ওর বান্ধবীর গায়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। গ্লাসের সব পানি মেয়েটির গায়ে পড়ে গিয়ে কাপড়গুলো ভিজে গেল। আমি সাথে সাথে উঠে বলতে লাগলাম, সরি ম্যাডাম, আমি দেখতে পাইনি। মেয়েটি উঠেই, হ্যাঁ ঠিকই বুঝেছেন, সবার সামনে মেয়েটি আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এখন সব আত্মীয় স্বজনের দৃষ্টি আমাদের দিকে। এতক্ষণে আঙ্কেল আন্টিও লক্ষ্য করেছেন। থাপ্পড় মেরে বলতে লাগলো, অসভ্য কোথাকার, গায়ে খ্যাত, মেয়ে দেখলে গায়ে পড়ার ইচ্ছে জাগে। এসব চাকরের স্বভাব কোনোদিনও যাবে না। সরি ম্যাডাম, আমি ইচ্ছে করে করিনি। আবার মুখে মুখে তর্ক করিস? বলে আবারও হাত তুললো থাপ্পড় মারার জন্য। যখনই থাপ্পড় দিতে যাবে তখনই পেছন থেকে কে যেন হাতটা চেপে ধরে। আমি পেছনে তাকিয়ে দেখি আঙ্কেল। তখন মেয়েটি আঙ্কেলকে বলতে লাগলো, আঙ্কেল, এসব কি চাকর রাখেন যে কোনো ম্যানার্সই জানে না, আবার মুখে মুখে তর্ক করে? তাই না? তুমি যে এই ছেলেকে না জেনে না বুঝে 2টা থাপ্পড় মারলে, এটা কি তোমার ঠিক হলো? মানে? আঙ্কেল বাদ দিন না প্লিজ। তুমি চুপ করো। তারপর আমি চুপ হয়ে গেলাম। আঙ্কেল আবারও বলল, দূর থেকে আমরা কিন্তু সব দেখেছি, তবু বিশ্বাস না। ওই যে কর্নারে দেখতে পাচ্ছ সিসি ক্যামেরা আছে, ওরা দেখাচ্ছে। তখন রাইসা সহ ওর সকল বন্ধু বান্ধবীর মুখে ভয়ের ছাপ দেখা যাচ্ছে। সিসি ক্যামেরায় স্পষ্ট প্রমাণিত হলো রাইসা সহ ওর সকল বন্ধু বান্ধবীদের আমাকে অপমান করার জন্য কি প্ল্যান ছিল। তখন আবারও আঙ্কেল ওর 2 বান্ধবীদের বলল, আমার মেয়ে তোমাদের মতো কয়েকটা নষ্ট ছেলে মেয়েদের জন্য বেশি নষ্ট হয়ে গেছে। আর ছেলে বন্ধুদের বলল, তোমাদের যেন এরপর থেকে আমার মেয়ের আশেপাশে না দেখি। যদি দেখে তাহলে আমার থেকে বেশি কেউ খারাপ হবে না। মনে থাকে যেন, আমার বাসাতেও আর কখনো আসবে না তোমরা।
গেট আউট ফ্রম হেয়ার। ছেলেগুলো অনেক রাগান্বিত হয়ে গজগজ করতে করতে চলে গেল। এগুলো বলেই আঙ্কেল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন। রাইসা রুমে চলে গেল আর আমি আমার রুমে চলে আসলাম। মনে মনে ভাবছি, কেন যে ঢাকা শহরে এলাম, এত কষ্ট যে আর সহ্য হচ্ছে না। রাতেই শহরের নিচে দাঁড়িয়ে চিৎকার করে অনেকক্ষণ কাঁদলাম। আজকে আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছে। তারা কখন আমাকে কষ্ট দেয়নি। সেখানে আমি চাকর হয়ে দিন কাটাচ্ছি। শহর থেকে বের হয়ে ভালো লাগছিল না, তাই ছাদে চলে গেলাম। গিয়ে দেখে রাইসা আগে থেকেই ছাদে এসে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললাম, সরি ম্যাডাম, আপনি এসেছেন আমি জানলে আসতামই না। ওই শোন। জি ম্যাডাম, কিছু বলবেন? হুম, জি ম্যাডাম, বলেন কি বলবেন। শুধু আমাকেই সরি বললে হবে না। তাহলে? দেখলি না আজকে তোর জন্য আপু আমার বন্ধু বান্ধবীদের কিভাবে অপমান করলো, তাই তাদের কাছেও তোকে ক্ষমা চাইতে হবে। কিন্তু এখানে তো আমার কোনো দোষ ছিল না। এত কথা শুনতে চাই না, তুই কাল কলেজে গিয়ে ওদের সরি বলবি, বাস। ঠিক আছে ম্যাডাম, আমি চেয়ে নেব। হুম, মনে থাকে যেন। এখন যা। তারপর আমি আর কথা না বাড়িয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি আঙ্কেল কি যেন একটা নিয়ে চিন্তা করছে। আমি কাছে গেলাম। আঙ্কেল, আমার কথায় আঙ্কেলের চিন্তার সমাপ্তি ঘটলো আর চমকে উঠে বলল, কে? ও রাকিব, এসো। কি চিন্তা করছেন? ও কিছু না। সরি আঙ্কেল। সরি কেন? আজকে আমার জন্য আপনাকে এত অপমানিত হতে হলো। কোনো অপমান না, যা করেছি ঠিকই করেছি। এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যাও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে আঙ্কেল, বলে আমি সেখান থেকে রুমে চলে আসলাম। এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আঙ্কেল আন্টি আর রাইসার জন্য চা বানালাম। পরে নাস্তাও রেডি করে রুমে আসলাম। কিছুক্ষণ পর আঙ্কেলের আওয়াজ শুনতে পেলাম। বাইরে গিয়ে দেখি আঙ্কেল রাইসাকে বকাবকি করছে। কেন সেটা জানি না। রাইসা বলো, 20,000 টাকা কি করছো? ডয়ারে পাচ্ছি না কেন? আপু, আমি টাকা নিইনি। আমি খুব ভালো করে জানি টাকা তুমি নিয়েছো। বিশ্বাস না করলে আমার রুমটা সার্চ করো। রাইসার কথা মতো আঙ্কেল গিয়ে সার্চ করলো, কিন্তু টাকা পেল না। তখন রাইসা বলল, কি? আমার কথায় বিশ্বাস হলো তো? তাহলে টাকাগুলো গেল কোথায়? বাসাতে তো আরেকজনও আছে, তার রুমটা তো সার্চ করো। কি বলতে চাচ্ছ? আমার রুমটা যেহেতু সার্চ করছো, তাহলে তোমাদের রাকিবের রুমটাও সার্চ করো। ও তোমার মতো নয়, তবুও তোমার সন্দেহ মেটানোর জন্য সার্চ করছি। বলে সবাই আমার রুমে আসলো। আমি শুধু দাঁড়িয়ে থেকে রাইসার নাটকগুলো দেখে যেতে লাগলাম। কিছুক্ষণ পর সার্চ করে রাইসা আমার ব্যাগ থেকে 20,000 টাকার একটা বান্ডিল বের করলো। এটা দেখা মাত্রই আমি সহ সবার চোখ কপালে উঠলো। আমি নিজে বুঝতে পারছি না টাকাগুলো আমার ব্যাগে কি করে এলো। তখন আঙ্কেল বললেন, রাকিব, শেষ পর্যন্ত তুমি? আঙ্কেল বিশ্বাস করেন, আমি জানি না এই টাকা কিভাবে আমার ব্যাগে এলো। হ্যাঁ, টাকার তো হাত পা গজিয়েছে, তাই তোর ব্যাগে আসবে, চোর কোথাকার। তারপর রাইসাকে আঙ্কেল হাত দিয়ে ইশারা করে থেমে বলতে লাগলো, তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। সি, আজ তুমি সত্যি প্রমাণ করে দিলে গ্রামের ছেলের জায়গা কখনো শহরে হয় না। আমি আঙ্কেলের কথা অনেক কষ্ট পেলাম। শেষ পর্যন্ত সে আমাকে ভুল বুঝলো। আমার চোখ দিয়ে পানি পড়ছে। চোখ মুছে বললাম, আঙ্কেল বিশ্বাস করেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি টাকা চুরি করিনি। থাক, আর কিছু বলতে হবে না। ভুল আমি এতদিন বুঝে আসছিলাম, কিন্তু আজ তুমি আঙ্গুল দিয়ে সেই ভুল দেখিয়ে দিলে। আমি চুপ হয়ে আছি। তোমার নিশ্চুপ থাকা এটাই প্রমাণ করে যে তুমি টাকা নিয়েছিলে। তুমি আমার পরিবারকে বাঁচিয়েছো, তাই তোমাকে আরেকটা সুযোগ দিলাম। এটাই তোমার শেষ সুযোগ, কিন্তু আর কখনোই আমার বিশ্বাস অর্জন করতে পারবে না। বলে আঙ্কেল রুম থেকে চলে গেল। তারপর রাইসা আমার কাছে এসে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলতেছে, আমার সাথে লাগার পরিণাম এখন হাড়ে হাড়ে বুঝবি। রাইসা কারোর ফ্রেন্ড রাখি না, সুদে আসলে ফেরত দিয়ে দিলাম। বলে রাইসাও রুমে চলে গেল। তার মানে এসব রাইসার কাজ। আমার প্রতি আঙ্কেলের ঘৃণা জন্মানোর আসল উদ্দেশ্য। সেদিন আর ভার্সিটি গেলাম না। সবাই আমাকে ভুল বুঝলো। শেষে কিনা আঙ্কেল আমাকে ভুল বুঝলো। এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। যেহেতু রাইসার আমার এখানে থাকাটা পছন্দ না, তাই অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, আমি এই বাসা ছেড়ে চলে যাব। তাই যাওয়ার আগে একটা চিঠি লিখলাম। চিঠিটা বিছানার উপর রেখে দিলাম। যাওয়ার সময় আঙ্কেল আন্টি রুমে ঢুকে তাদেরকে একটু দেখে দুফোঁটা চোখের পানি ফেলে বাসা থেকে বেরোয় আসলাম। রাত 12টার মতো বাজে। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে মনমরা হয়ে কাঁধে ব্যাগ নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মধ্যবয়সী এক রিক্সাওয়ালা চাচা আমাকে এসে বলল, বাবজান, কোথায় যাইবেন? আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। তারপর উনি আবার জিজ্ঞাসা করলেন, তাহলে এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন বাবজান? দেখে তো ভদ্র ঘরে পোলা মনে হয়।
আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখানে দাঁড়িয়ে আছি। তোমার কথা বুঝি নাই। তারপর আমি ওনাকে সব কথা খুলে বলি। সব শুনে উনি অবাক হয়ে বললেন, বাবজান একটা কথা বলবো? জি অবশ্যই, বলেন। তুমি আমার ছেলের বয়সী, তুমি কি আমার লগে যাবে? কোথায় যাব? আমার বাড়িতে। আজকে রাতে আমার বাড়িতে থাইকো, কাল সকালে একটা ব্যবস্থা হইব। একে বলে গরিব মানুষের মন। নিজে দুবেলা না খেয়ে থাকতে পারলেও অন্যের কষ্ট তাদের কাছে সহ্য হয় না। নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। কি হলো বাবজান, চুপ কেন? যাবে আমার লগে? ঠিক আছে চাচা, যাব। তারপর আমি ওনার রিক্সা করেই ওনার বাসায় চলে আসলাম। ঢাকা শহরের একটা ছোট্ট গলির মধ্যে, অনেক বাড়ির মধ্যে ওনার বাসা একটা। ওনার বউটা অনেক ভালো, আমাকে ছেলের মতো আপন করে নিয়েছে। রাতে ওনাদের সাথে একসাথে খেলাম। অনেক দিন পর ওনাদের সাথে মনে হলো তৃপ্তি করে খেলাম। রুম একটা হওয়াতে উনি আমাকে খাটে থাকতে বলে তারা নিচে থাকার জন্য বিছানা করলো। অনেক জোরাজুরি করার পরও ওনাদের খাটে আনতে পারলাম না। ওনাদের একটাই কথা, মেহমানকে কখনো অসম্মান করতে নেই। অনেক ক্লান্ত থাকার জন্য বিছানায় শুয়ে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি চাচি আগেই উঠে আমার জন্য নাস্তা বানিয়েছে। অন্যদিকে রাইসা বেডটি না পেয়ে রাগান্বিত হয়ে আমি যেখানে থাকতাম সেই রুমে আসতে লাগলো। আঙ্কেল আন্টিও এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। তারাও দেখলো আজকে সকালে কোনো নাস্তা রেডি নেই। রাইসা এসেই ওর আব্বু আমাকে জিজ্ঞাসা করলো, তোমাদের নবাব জাদার কাজ দেখো, আমরা উঠে পড়েছি, তার ওঠার কোনো নামগন্ধ নেই। এখন কি আমি না খেয়ে থাকবো? ও তো এত লেট করে ঘুম থেকে ওঠে না, আমাদের আগেই সে উঠে যায়। তোমাদের আশকারা পেয়েও মাথায় উঠে বসেছে, আজ দেখাচ্ছি মজা। বলে রাইসা আমার রুমে আসলো। দরজা খুলে হা হয়ে তাকিয়ে আছে। রাইসার এরকম তাকিয়ে থাকা দেখে আঙ্কেল আন্টি আমার রুমে আসলো। এসে দেখে আমি রুমে নেই, শুধু বিছানার উপর একটা চিঠি পড়ে আছে। আঙ্কেল বিছানার উপর থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। প্রিয় আঙ্কেল, আমার জন্য আপনাদের আর কষ্ট পেতে হবে না। আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি। যে বাসায় আমার চোরের অপবাদ খাড়ে এসেছে সেখানে থাকাটা শ্রেয় বলে আমি মনে করছি না। একটা কথা শুধু বলবো, গরিব ঘরের গ্রামের ছেলে হতে পারি, কিন্তু কখনো চোর নই আঙ্কেল। আমরা মানুষ, ভুলটা আমার ছিল না। যাই হোক, তবুও ভুল করলে ক্ষমা করবেন। আপনাদের সুস্থতা কামনা করছি। ইতি গ্রামের সেই খ্যাত ছেলেটি। চিঠিটা পড়ে আঙ্কেল মাথায় হাত রেখে বিছানার উপর বসে পড়ল। রাইসা কাছে গিয়ে বলল, কি হয়েছে আব্বু? চিঠিটা কার আর কি লেখা আছে? আঙ্কেল রাইসাকে চিঠিটা দিল। সেও পড়ল। রাইসা চিঠিটা পড়ে মনে মনে খুশি হয়েছে। এদিকে চাচা একটা কথা বলতাম। হ্যাঁ বাবজান, বলো কি কইবা? আপনার সাথে আমারও একটা রিক্সার ব্যবস্থা করে দিতে পারবেন? আমিও রিক্সা চালাতাম। কি বলো বাবজান, এত শিক্ষিত একটা পোলা, তুমি রিক্সা চালাইবা? জি চাচা, পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য কিছু একটা তো করতে হবে। আর ঢাকা শহরে আমার পরিচিত বলতে কেউ নেই যে আমাকে ভালো কোনো কাজ দেবে, তাই রিক্সা চালাবো। প্লিজ একটা ব্যবস্থা করে দিন না। কে বলেছে কেউ নেই? আমি আছি তো, আর তোমার রিক্সা চালাতে হইব না। আমি একটা ব্যবস্থা হবে দিতেছি, তুমি কোনো চিন্তা করো না বাপ। ধন্যবাদ চাচা। তারপর আমি চাচার চাচি মিলে সকালের খাবার খুব তৃপ্তি সহকারে খেয়ে আমি চাচার সাথে বেরিয়ে পড়লাম। চাচা আমাকে তার রিক্সার মহাজনের কাছে নিয়ে গেল। মহাজন ওনাকে হয়তো খুব ভালো করেই চেনে, তাই উনি যেতেই বললেন, কি খবর করিম মিয়া, কেমন আছো? ভালো আছি মহাজন, একটা কথা কইতে চাই, একটা অনুরোধ নিয়ে আইছি, আপনি কিন্তু না করতে পারবেন না। আরে করিম মিয়া, তুমি এভাবে বলছো কেন? কি করতে হবে? এই যে এই ছেলের নাম রাকিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে বগুড়া থেকে এসেছে পড়ার লাইগা, কিন্তু ঢাকায় তার কেউ নেই, অনেক বিপদে আছে, অনেক পড়াশোনা করে। আপনি যদি তারে একটা কাম দেন খুব উপকার হবে। তুমি কি কাজ করতে চাও? যে কোনো কাজ, রিক্সা চালাতেও রাজি আছি। না না, তুমি এত শিক্ষিত ছেলে, তোমাকে দিয়ে রিক্সা চালানো যাবে না। কোনো কাজে আমি ছোট মনে করি না আঙ্কেল, কাজ তো কাজই, আর সব কাজই সম্মানের। হ্যাঁ তা ঠিক, তুমি গাড়ির গ্যারেজে কাজ করতে পারবে? হ্যাঁ আঙ্কেল, পারবো। শেখা আছে? না, কিন্তু আমি গ্রামের ছেলে, কয়েকদিনই শিখে নিতে পারবো। ঠিক আছে, করিম মিয়া যেহেতু তোমাকে নিয়ে আসছে তাই আমি তোমাকে বিশ্বাস করলাম। আমার গাড়ির গ্যারেজে তুমি কাজ করবে। আঙ্কেল আরেকটা কথা। বলো। আমি এখানেই থাকতে চাই। কেন? কারণ আমার থাকার জায়গা নেই। কি বলো বাবজান, একদিনেই পর করে দিলা? ছি ছি চাচা, কি বলেন? আপনার কথা আমি কখনো বলতে পারবো না। আপনাদের এক রুম, আমি জানি আপনাদেরই অনেক কষ্ট হয়ে থাকতে, তার উপর আমি বোঝা হতে চাচ্ছি না। প্লিজ চাচা, কিছু মনে করবেন না, আমি কথা দিতেছি আপনাদের সাথে আমি সবসময় যোগাযোগ রাখবো। তারপরও আরেকটা কথাও না চাচা,
তাছাড়া আমাকে তো পড়তেও হবে। এখানে নিরিবিলিতে রাতে পড়তে পারবো। চাচা প্রথমে রাজি না হলেও আমার অনেক জোরাজোরিতে রাজি হলো। তারপর আমাকে মহাজনের গাড়ির গ্যারেজে নিয়ে যাওয়া হলো। আমি মনোযোগ দিয়ে কয়েকদিনে কাজ শিখে নিলাম। এই কয়েকদিনে কাজের চাপে আর কলেজে যাওয়া হলো না। এখন আমি গ্যারেজে রাতে থাকি আর দিনে ওখানে কাজ করি। মাঝে মাঝে চাচার সাথে দেখা করে আসি। এখন মহাজন আমাকে অনেক ভালোবাসে। আমার কাজ দেখে সে অনেক খুশি, তাই আমার বেতনও বাড়িয়ে দিল। একদিন কাজ করছি, হঠাৎ দিকে একটা নষ্ট গাড়ি গ্যারেজে ঢুকলো। প্রথমে আমি খেয়াল না করলেও একটু পর খেয়াল করে দেখি রাইসার গাড়ি। সে অন্যদিকে হয়ে কার সাথে যেন কথা বলছে। আমি কাছে গিয়ে বললাম, ম্যাডাম, গাড়ির কি সমস্যা? কি রে খ্যাত, তুই এখানে কেন? এই গ্যারেজে কাজ করিস? জি ম্যাম, গাড়িটা দেখতেছি। আজকে মহাজন এখানে আছে। আমি এই কথাটা বলতে না বলতেই রাইসা মহাজনকে বলল, চাচা, এ কি আমার গাড়ি ঠিক করতে পারবে? হ্যাঁ পারবে, রাকিব খুব ভালো কাজ জানে, ওই আপনার গাড়ি ঠিক করে দিতে পারবে। তারপর রাইসা আমাকে বলল, এতই যখন ভালো কাজ জানিস তাহলে কলেজে যাস কেন লেখাপড়া করতে? তোদের মতো গরিবরা যদি লেখাপড়া করে তাহলে আমাদের মতো ধনীদের কামলা কে খাটবে বল? আমি সেই কথায় কান্না দিয়ে কাজ করতে লাগলাম। আল্লাহ কান দিয়েছে দুটো, আল্লাহ কান দিয়েছে দুটো, একটা দিয়ে শুনি আর একটা দিয়ে বের করে দিই। কি আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আর আমাদের বাসা থেকে ওভাবে চলে আসছিস কেন? আপনি তো এটাই চেয়েছিলেন। যাই হোক ম্যাম, আজকে গ্যারেজে আর কেউ নেই। আমি যদি গাড়িটা না দেখি তাহলে আজ গাড়িটা এখানে পড়ে থাকবে। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। গাড়িটা দেখার পরে বিলটা দিয়ে রাইসা চলে গেল। কত দিল দেখিনি। তারপর দেখলাম 500 টাকা দিয়েছে। আমি মহাজনকে বললাম, মহাজন এই নেন। আরে রাকিব, 500 টাকা তুমি কই পেলে? কই আর পাবো, বড়লোক বাপের মেয়ে দিয়ে গেছে। উনি কি তোমার সাথে এমন ব্যবহার করলো কেন? যার গাড়ি ঠিক করলাম সে। হুম। বড়লোক বাবার অহংকারী মেয়ে, যে আমাদের মতো গরিবদের দেখতে পারে না, ঘৃণা করে। আচ্ছা, এই টাকাটা তোমার কাছেই রাখো। কেন আঙ্কেল? তুমি ভার্সিটিতে যাও, তার খরচ আছে না, সেজন্য। সেজন্য তো আমি বেতন পাই। রেখে দাও, কাজে আসবে। ধন্যবাদ আঙ্কেল। ভার্সিটির কথা মনে হতে ভাবলাম অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয় না, তাই কাল যাব। অন্যদিকে গ্রামের বাড়িতে আজকে রেখাপুর বিয়ে। বাসায় অনেক আয়োজন চলছে, কিন্তু নিশি সবসময় চুপচাপ মনমরা হয়ে থাকে। নিশি মামুনি, তুমি রেডি হচ্ছ না কেন? বাইরে যাও, মজা করো। দেখছো না সবাই কত আনন্দ করছে? আমার যেতে ভালো লাগছে না বড় আব্বু। এরকম চুপচাপ মনমরা হয়ে থাকলে আমরাও তোমাকেও একদিন হারাবো। আমরা তোমাকে হারাতে চাই না, প্লিজ এভাবে আর থাকো না। বড় আব্বু, হুম। রাকিব ভাইয়া কি আর কখনো ফিরে আসবে না? নিশির কথায় আব্বু এবার চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না। তারপর নিশি আবারও বলল, বড় আব্বু বলো না। বাদ দাও না। বলে আব্বু চলে গেল। তারপর নিশি সেই মনমরা হয়ে রেডি হয়ে বিয়ের অনুষ্ঠানে জয়েন করলো। ধুমধাম করে আপুর বিয়েটাও হয়ে গেল। এদিকে আমি গ্যারেজে চুপচাপ পড়ছি। হঠাৎ করে আসার শব্দ শুনতে পেলাম। ভাবলাম হয়তো চোর হবে, তাই স্তর অবলম্বন করে এগোতে লাগলাম। কাছে গিয়ে পড়ে অবাক হলাম, কারণ ওটা রিক্সাওয়ালা চাচা ছিল। আমি তাকে দেখে অবাক হলাম। আরে চাচা, এত রাতে আপনি এখানে? আর বইল না বাপ, আজকে তোমার চাচি পিঠা বানাইছে, তাই আমাকে জোর করে পাঠাইলো তোমাকে এগুলো দিয়ে আসতে। আমার প্রতি ওনাদের এত ভালোবাসা দেখে চোখ থেকে সত্যি 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাত্র কয়েকদিনের পরিচয়ে একটা গরিব মানুষ কীভাবে আমাকে আপন করে নিয়েছে। আল্লাহ হয়তো তাকে সামর্থ্য দেননি, কিন্তু অনেক বড় মন দিয়েছেন, যেটা অনেক বড় লোকের থাকে না। তারপর আমি চোখের পানি মুছতেই চাচা বলল, তুমি কাঁদছো কেন বাপ? কি হয়েছে আমার খুইলা কাও? আরে কিছু না চাচা, চোখে কি যেন পড়েছে। এখন ঠিক আছি। পিঠা দিন না, চাচি বানিয়েছে, আমি খাবো না, এটা কি হয়? এ নাও, তাহলে এখন আমি চাই। আমার সাথে একটু পিঠা খান না চাচা। না বাপ, তুমি খাও, বাড়িতে খাওনি। প্লিজ একটা। আমার জোড়াজুড়িতে চাচা আমার সাথে পিঠা খেলো। একটু পর চাচা চলে গেল। আমি আর কিছুক্ষণ পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে কিছু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পর আজ ভার্সিটি আসলাম। একটু ঘোরাঘুরি করে ক্লাসের সময় হলে ক্লাসে চলে এলাম। ক্লাসে ঢুকতে রাইসা ওর বন্ধু বান্ধবীদের বলতে লাগলো, কারো গাড়ি নষ্ট হলে বলিস, মিস্ত্রি আসছে ঠিক করে দিবে। বলেই সবাই জোরে জোরে হাসতে লাগলো। এক বান্ধবী বলল, কি রে রায়জা, তোদের বাসার চাকর থেকে সোজা এখন গ্যারেজ মিস্ত্রি হয়েছে? প্রতিদিন এরকম অপমান আর সহ্য করা যায় না, তাই আজ মুখটা খুলে ফেললাম। তাই তাদের কাছে গিয়ে বললাম, আপনারা তো আমার থেকে আরও বেশি ফকির। নিজের বাবার টাকায় ফোটানি দেখাচ্ছেন,
বাবার কেনা গাড়ি দিয়ে ঘুরছেন, কখনো 1 পয়সা রোজগার করেছেন? সেই ক্ষমতাও তো আপনাদের নেই। আর আমি কাজ করে নিজের উপার্জন দিয়ে নিজে চলি। এখানে বলতে গেলে সবচেয়ে বড় লোক আমি। আগে 1 টাকা রোজগার করে আমাকে দেখান, তারপরে বড় লোক লেকচার ছাড়েন। ননসেন্স কোথাকার। এই কি বললি তুই? আপনার ননসেন্স? বলে রাইসা আমার গায়ে হাত তুলতে চাইলো। আর তখনই রুমে স্যার আসলেন। আর হাত তুলতে পারলো না, শুধু বলল, তোকে পরে দেখছি, দাঁড়া। আমি এর কথা শোনার কিছুই বললাম না। চুপচাপ একাই পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। তারপর মনোযোগ দিয়ে 2টা ক্লাস করলাম। 3য় ক্লাসে রাইসা সহ ও সকল বান্ধবী উঠে চলে গেল। কেন জানি না, আমি ওদিকে ধ্যান না দিয়ে আমার মতো আমি ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে আমি ক্যাম্পাসের বাইরে আসতেই রাইসা ওর বান্ধবী সহ কিছু গুন্ডা টাইপের ছেলে আমাকে ঘিরে ধরল। তারপর রাইসা বলল, ক্লাসে কি বলেছিলি? আমরা ননসেন্স, তাই না? তাহলে আরেকটু ননসেন্সগিরি দেখি। তারপর রাইসা ছেলেগুলো ইশারা করতেই আমাকে অনেক মারলো। প্রায় 10 মিনিট মারধর করার পর আমাকে ওরা এখানে রেখে চলে গেল। যাওয়ার সময় রাইসা শুধু বলল, আমার সাথে তর্ক করার ফল তোকে বুঝিয়ে দিয়ে গেলাম, যাতে ভবিষ্যতে আমার সামনে না আসিস। মাইন্ডেড। তারপর কোনোরকম আমি রিক্সা নিয়ে গ্যারেজে পৌঁছালাম। দুপুরে আর কিছু খেলাম না, ফ্রেশ হয়ে সরাসরি ঘুমিয়ে পড়লাম। গ্যারেজে আর কাজ করলাম না সারাদিন। রাতের বেলা মায়ের জন্য গায়ে অনেক জ্বর আসলো। জ্বর নিয়ে আবারও কয়েকদিন ভার্সিটি যেতে পারলাম না। এই কয়েকদিনে চাচা চাচি মহাজন সবাই আমার কেয়ার করে সুস্থ করে তুলেছে। এভাবে ভার্সিটিতে রাইসার অত্যাচার, কাজের চাপ আর চাচা চাচির ছেলের মতো ভালোবাসা খুনসুরিতে আরও 1টা বছর কেটে গেল। 3য় বর্ষে অনেক ভালো রেজাল্ট করেছি। চাচা চাচি মহাজন সবাই অনেক খুশি। এখন আমি 3য় বর্ষে আছি। অন্যদিকে গ্রামের বাড়িতে নিশিরাজকে এসএসসি রেজাল্ট বের হয়েছে। সে অনেক ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমি থাকতে পড়ায় ফাঁকি দিত। এখন আমি নেই, তাই পড়ায় মনোযোগী হতে পেরেছে। আব্বু আম্মু, চাচু চাচি তারাও অনেক খুশি। এই 2 বছরে সবাই আমার শোক প্রায় কেটে উঠতে পেরেছে। নিশির মধ্যে আগের চেয়ে অনেক ম্যাচুরিটি আসছে। সে এখন আর সে পিচ্চি মেয়েটা নেই। নিশিও জেদ ধরল, সে ঢাকা শহরে পড়াশোনা করতে চায়। কিন্তু আমাকে হারানোর পর আব্বু আম্মু, চাচু চাচি কেউ তাকে ঢাকায় পাঠাবে না। তাই নিশি অনেক মন খারাপ করে রুমে চুপচাপ বসে আছে। সে অনেক জেদি, একবার যেটা বলে সেটা করেই ছাড়ে। এখন তারা কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে একদিন আমি ক্যাম্পাসে বসে আছি। এতক্ষণ একা একা বসে থাকার পর ক্লাসের সময় হয়ে গেলে ক্লাসে চলে গেলাম। কিন্তু আজকে রাইসার বান্ধবীদের দেখলাম, কিন্তু রাইসাকে কোথাও দেখলাম না। যাই হোক, আজ ভালোই হলো, শান্তিমতো ক্লাস করতে পারবো। ওর অত্যাচার থেকে তো একদিন বাঁচা গেল। খুশি মনে ক্লাস করতে লাগলাম। ক্লাসে নোটিশ দিয়ে গেল গরমের জন্য কিছুদিন ভার্সিটি ছুটি থাকবে। যাক, ভালোই হলো। 3টা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে এলাম। ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে আসতেই আমাদের অডিটোরিয়ামের রুম সামনে পড়ে। তো অডিটোরিয়াম রুমের পাশ দিয়ে যেতেই ভেতর থেকে কেমন যেন এক অদ্ভুত আওয়াজ আসলো। এবার আমি সিরিয়াসলি নিয়ে ওখানে থমকে গেলাম। তাই ভেতরে কী আছে সেটা দেখার জন্য দরজার কাছে গেলাম। ও মা, এদিকে ভেতর থেকে দরজা লক। এ সময় তো দরজা লক থাকার কথা না। ঢালমে কুছ খালা হে। তাই অনেক ধাক্কা দেওয়ার পরে খুলে গেল। দরজা খোলার পর আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর চারদিকে দেখলাম, কিন্তু কিছুই তো নেই। তাহলে এই আওয়াজ কোত্থেকে আসলো? হয়তোবা ভুল শুনেছি। এবার নিজের উপরই দোষ দিয়ে চলে আসছি। দরজার সামনে আসতেই হঠাৎ আবার একটা আওয়াজ ভেতরে শুনতে পেলাম, কিন্তু এই আওয়াজটা আগের থেকে আলাদা। আওয়াজটা শুনতে এবার আমি এক ঝটকায় পেছনে তাকালাম। আর পেছনে তাকাতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখলাম একটা ছেলে চিৎকার দিল, ওখানে আরও কেউ আছে। কর্নারে অন্ধকারের জন্য কিছু বোঝা যাচ্ছে না, তাই বোঝার জন্য কাছে গেলাম। কাছে গিয়ে আমি আবারও ঝটকা খেলাম, কারণ এটা তো রাইসা আর ওর 2টা ছেলে বন্ধু। আমাকে আসতে দেখে একটা ছেলে রাইসার মুখ চেপে ধরেছিল। আর রাইসা হাতে কামড় দেয়, সেজন্য ছেলেটা চিৎকার করে। আমাকে দেখে রাইসা কান্না করতে লাগলো। আর ছেলে 2টা বলল, এই তুই এখানে কি চাস? আপনার এখানে ওর সাথে কি করছেন? আর সুযোগ পেয়েছি, তাই সুযোগ সদ্ব্যবহার করছি। মানে? এ তো মানে করিস না। চাইলে তুইও আমাদের সাথে জয়েন করতে পারিস। আপনারা তোর বন্ধু, আর বন্ধু হয়ে ওরা এত বড় সর্বনাশ কেন করছেন? হ্যাঁ, বন্ধু ছিলাম, কিন্তু ওর বাবা যেদিন আমাদের অপমান করে বের করে দিয়েছে সেদিনই ঠিক করেছিলাম এর প্রতিশোধ আমরা ওর থেকে নেবই। আর আজ সেটা সুযোগ পেয়েছি। আসলে ওকে ভোগ করার জন্যই বন্ধুত্বের নাটক করেছি। আমি তো ওদের কথা শুনে হয়ে দাঁড়িয়ে রইলাম। এবার কেমন বন্ধুত্ব? এসে আমাদের গ্রামের বন্ধুরা অনেক ভালো। আমার চুপ থাকা দেখে ছেলেগুলো আবার বলল, তোকে তো সহ ওর বাবা অনেক অপমান করেছে, কতই অত্যাচার করেছে। চাইলে তুইও আমাদের সাথে জয়েন করতে পারিস। কি করবি তো? ওদের কথা শুনে রাইসা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। রাইসার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ বিধ্বস্ত, হাতগুলো বাঁধা।
দুইটা ছেলে শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। ওর সাথে আমার রাগ থাকতে পারে, কিন্তু এমন অবস্থায় এই সুযোগ নেওয়া মোটেই ঠিক হবে না। ছেলে দুইটা আমার চেয়ে বড় হবে, এদের দুজনকে পরাজিত করতে হলে বুদ্ধি করে পরাজিত করতে হবে। ওই এত ভাবছিস কি? হ্যাঁ না হয় বল। রাইসা আবার আমার দিকে করুণভাবে তাকালো। হয়তো ভাবছে আমি ওদের দলে যোগ দেব। আমি কোনো কথা না বলে কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তলপেটে লাথি মারলাম। আচমকা লাথি খেয়ে ছেলেটা একটু দূরে পড়ে গেল। এটা দেখে আরেকটা ছেলে আমাকে মারতে এলো। গ্রামে আগে থেকে মারামারি করতে অনেক ভালো লাগতো, কারণ ভালো মারামারি পারি, কিন্তু শহরে এসে তা কখনো দেখায়নি। এবার কারো বিপদে একটু মারামারি করাই যায়। এবার ছেলেটা কাচ্চা মতো ধোলাই দিলাম। অবশ্যই নিজেও কয়েকটা ঘুষি খেয়েছি। দুইটা ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বললাম, মেয়েদের সম্মান কর, তাহলে তোরাও সম্মান পাবি। আমি রাইসার কাছে এসে ওর হাতের বাঁধন খুলে দিলাম। আর রাইসা আমাকে সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে কি করছেন, ছাড়ুন। কিছুক্ষণ পর রাইসা আমাকে ছেড়ে দিল। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছি তুমিও ওদের দলে যোগ দিবে। আরে সমস্যা নেই ম্যাডাম, আসুন আপনাকে বাসায় পৌঁছে দিই। তারপর আমি রাইসাকে বাসায় নামিয়ে দিলাম। রাস্তায় আসার সময় আজকে রাইসা একদম চুপচাপ ছিল, একটা কথা বলেনি। হয়তো সে অনেক ভয় পেয়েছে। বাসায় নামিয়ে দিয়েই আমি আসতে লাগলাম। এমন সময় রাইসা পেছন থেকে আমাকে ডাক দিল। রাকিব, আমি পেছনে ঘুরে একটু কাছে গেলাম। জি ম্যাডাম, কিছু বলবেন? বাসায় এসো। ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমি যাব না, আসছি। বলেই যখন সেখান থেকে চলে আসতে যাব, এমন সময় রাইসা এমন একটা কাজ করলো। এটা জানতে হলে এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আপাতত গল্পটা এখানেই শেষ। টাটা।